আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার কিছু জানার ছিল যে বিষয়ে। কি বিষয় ভাইয়া? এটা লাইভে হচ্ছে যে আছি আমরা। আমাদের মনে করেন যে হলো বইয়ের পিডিএফ দেওয়া হলো, যেমন পৌরনীতি, ভূগোল, অর্থনীতি, আহ, ইতিহাস, এগুলো দেওয়া হলো। তো এগুলো কি মনে করেন যে পড়তে হবে, আমরা শুরু করে দিব? মানে আমি অলরেডি পৌরনীতিটা পড়া শুরু করছি, তো আমার মনে হচ্ছে যে কি করব, করবো কি করবো না, এটা জানার ছিল। আচ্ছা, ঠিক আছে, এগুলো নিয়ে আমরা কথা বলে দিব। আর এগুলো তো পড়ানো হবে ভাইয়া, পড়ানোর সময় বুঝতে পারবা। তারপর আমরা এগুলো নিয়ে কথা বলে দিব, সমস্যা নেই, ঠিক আছে। তোমাদের গ্রুপে কিন্তু এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করলে উত্তর দেওয়া হয়। তোমাদের যে টেলিগ্রাম গ্রুপটা আছে সেখানে যে কোনো বিষয়ে আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা উত্তর দিয়ে দিব, ঠিক আছে। কাজে ক্লাসে হাত তোলার চাইতে বেটার এবং স্মার্ট মুভ হচ্ছে ওখানে কোশ্চেনটা করে ফেলা। দরকার আমরা ভয়েস দিয়ে বুঝাই দিব। ওকে, তো যা বলছিলাম, আমরা আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের প্রশ্ন বিশ্লেষণ করব এবং তারপর ডি ইউনিটের আমরা প্রশ্ন বিশ্লেষণ করব। এবং আমরা ওভারঅল একটা প্রশ্ন ওভারঅল একটা প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে আমাদের ধারণা হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসলে তো বিশাল বড় ক্যাম্পাস, পাহাড় এবং অরণ্য, তাই না? মাঝে মাঝে আমরা দেখি যে প্রচুর পরিমাণে সর্প, ঠিক আছে, রাসেলস ভাইপার, তাই না? আচ্ছা, রাসেলস ভাইপার না, প্রচুর পরিমাণে অজগর টজগর আমরা দেখি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলের আশপাশ থেকে উদ্ধার করা হয় এবং সেগুলো খুব ভাইরাল টাইরাল হয়, তোমরাও দেখেছো আশা করছি। তো এই হচ্ছে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আহ সেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অনেকেরই খুব পছন্দ, আমারও খুব পছন্দ ছিল। যদিও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বেশি পছন্দ ছিল, এই জন্য আসলে শেষ পর্যন্ত এটা চুজ করে নেয়া। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের প্রশ্ন বিশ্লেষণ দিয়ে আমরা আজকে শুরু করব। এবং যথারীতি আশা করব যে তোমরা সবাই খাতা এবং কলম নিয়ে প্রস্তুত আছো, রেডি আছো। তোমাদের যে কোনো জিজ্ঞাসার জন্য, সবকিছুর জন্য তোমাদেরকে জিজ্ঞাসা করার সুযোগ দেওয়া হবে ক্লাসের ফাঁকে ফাঁকে। এবং আশা করছি তখন তোমরা জয়েন করবা ক্লাসে কথা বলার মাধ্যমে। আর এখন তোমাদের জয়েন করার উপায় হচ্ছে যে তোমরা খাতা এবং কলম নিয়ে প্রস্তুত থাকো, এবং যখন প্রশ্ন আমরা বিশ্লেষণ করব তখন আমরা কিন্তু প্রশ্ন বিশ্লেষণের সময় প্রশ্নের একদম মূল অনুসন্ধান করব, হ্যাঁ, যে কোত্থেকে আসলো, কিভাবে আসলো, কি বিষয়াদি, সেগুলো তোমরা প্রয়োজন মতো খাতায় নোট নিতে পারবা। ওকে, তো আমরা শুরু করি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের 2023-24 সেশনের প্রশ্ন দিয়ে। একদম প্রথমে আমরা যে প্রশ্ন দেখছি সেটি হচ্ছে জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন মহাদেশের? তার মানে কোন দেশের জানতে চায় না, জানতে চেয়েছে কোন মহাদেশের। আমরা জানি জাতিসংঘের বর্তমান মহাসচিব যিনি, সে ভদ্রলোকের নাম হচ্ছে আন্তোনিও গুতেরেস, তাই না? জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি? আন্তোনিও গুতেরেস। তাহলে এই যে আন্তোনিও গুতেরেস, এই ভদ্রলোক, হ্যাঁ, তিনি কোন দেশের? পর্তুগালের, তাই না? পর্তুগালের। আচ্ছা, তাহলে এই যে আন্তোনিও গুতেরেস পর্তুগালের, পর্তুগাল ভাই কোন মহাদেশের মধ্যে অবস্থিত? তোমাদেরকে যখন মানচিত্র পড়ানো হবে তোমরা দেখবা বেশিরভাগই তোমরা বিরক্ত হবা, হয়ে বলবা যে ভাইয়া এই মানচিত্র আমরা কেন, এই 5টা 6টা ক্লাস কি মানচিত্র এভাবে না পড়লে হতো না? ভাইয়া অন্যরা কিন্তু অনেক এগিয়ে যাচ্ছে, আমরা কিন্তু ভাইয়া অনেক পিছিয়ে যাচ্ছি, হ্যাঁ, মানে এরকম তোমরা বলবা, ঠিক আছে, যেন সবাই তোমাদের ছেড়ে এগিয়ে গেছে। ভাই শোনো, আমার 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 মানে আমার গ্রামের বাড়ি হচ্ছে যশোর, এবং যশোরে আমাদের গ্রামে একটা কথা বলে, ঠিক আছে, যে আগে গেলে বাগে খাই, পিছে গেলে সোনা পাই, বুঝছো? তো আমরা স্কুল অফ এক্সিলেন্স থেকে এই বিষয়টা প্রুভ করে দিয়েছি ইতোমধ্যে, যে আগে গেলে বাগে খাই এবং পিছে গেলে সোনা পাই। কাজে আমরা যেভাবে আগাবো তোমরাও সেভাবে আগাও এবং বিশ্বাস রাখো। খুব সোজা কথা, মানে এটার উপরে আসলে আর কোনো কথা হয় না, একদম মানে এটা একদম একদম বেসিক মূল কথা হচ্ছে এটা। এখন দেখো, এই যে আমরা যে বিষয়টা দেখছি, ঠিক আছে, এইগুলা কিন্তু মানচিত্রে আলোচিত হবে। এবং আমাদের, তোমরা জানো যে আমাদের যে ক্লাস আছে, আমাদের যে আমাদের যে ক্লাসের যে প্যাটার্ন তোমাদের দেওয়া হয়েছে, যে কোর্স প্ল্যান তোমাদেরকে দেওয়া হয়েছে, সেটা দেখলেই তোমরা দেখবা যে আমরা একদম ভূগোল ক্লাস ধরে ধরে, ভূগোলের অনেকগুলো ক্লাস থাকবে, সেখানে প্রত্যেকটা মহাদেশ পরিচিতি থাকবে, প্রত্যেকটা মহাদেশের মানে বিষয় নিয়ে, প্রত্যেকটা মহাদেশের ভিতরকার দেশ নিয়ে, সেই দেশগুলোর অবস্থান নিয়ে, আশেপাশের প্রণালী নিয়ে, সাগর মহাসাগর নিয়ে আমরা আলোচনা করব। সেখানে কিন্তু এটাই বা আলোচনা চলে আসবে। দেখো, জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি বলেছি? বলেছি যে আন্তোনিও গুতেরেস হচ্ছে বর্তমান মহাসচিব, আমরা অ্যান্টোনিও গুতেরেস লিখি। এই যে অ্যান্টোনিও গুতেরেস, হ্যাঁ, তিনি হচ্ছেন বর্তমান মহাসচিব। তো এই যে অ্যান্টোনিও গুতেরেস, তিনি হচ্ছেন কোন জায়গার? তিনি হচ্ছেন পর্তুগালের। তাহলে পর্তুগাল কোন মহাদেশে ভাই? পর্তুগাল হচ্ছে ভাই ইউরোপ মহাদেশে। পর্তুগাল কোন মহাদেশে? ইউরোপ মহাদেশে পর্তুগাল আছে। তাহলে এই পর্তুগালের লোকজনই কিন্তু পর্তুগিজ, যারা এই ভারতীয় উপমহাদেশে প্রথম পৌঁছেছিল। ঠিক আছে, আমরা হয়তো জানি বিষয়গুলো, জাস্ট মনে করিয়ে দেয়া পড়ার মধ্যে। তো তাহলে দেখো যে এই যে ইউরোপের মহাসচিব বর্তমানে, হ্যাঁ,
জাতিসংঘের। তাহলে এই যে প্রশ্নটা এসেছে আমরা বলতে পারি এটা জাতিসংঘ থেকে এসেছে বা বলতে পারি এটা সংস্থা থেকে এসেছে। এমনকি এটা কিন্তু সাম্প্রতিকের মধ্যেও আমরা অন্তর্ভুক্ত করতে পারি, আমাদের সুযোগ আছে আর কি সেটা অন্তর্ভুক্ত করার। এই হচ্ছে বিষয়। তবে এটা মূলত জাতিসংঘ বা জাতিসংঘভুক্ত সংস্থাগুলো থেকে আসা প্রশ্ন। পরের প্রশ্নে আমরা যদি চলে যাই, পরের প্রশ্নে আমরা দেখি মানুষের পাকস্থলীতে কোন এসিড উৎপন্ন হয়। এইটা আসা ভাইয়া দৈনন্দিন বিজ্ঞান থেকে। কোত্থেকে আসা? দৈনন্দিন বিজ্ঞান থেকে আসা প্রশ্ন। হ্যাঁ, দৈনন্দিন বিজ্ঞান থেকে আসা প্রশ্ন এটা, মানুষের পাকস্থলীতে কোন এসিড উৎপন্ন হয়। তাহলে এই যে মানুষের পাকস্থলী, তোমরা জানো যে আমরা খাওয়া দাওয়া করলে সেটা পাকস্থলীতে যায়। এখন এই খাবার দাবার তুমি যাই খাও, ধরো যে মাঝে মাঝে ভয় লাগে না তোমার? এই ছোটবেলায় আগে আমাদের ভয় লাগতো, এই যে বলতো যে আহ, ফলের বীজ খাইলে, হ্যাঁ, ফলের বীজ খাইলে নাকি পেটের মধ্যে থেকে গাছ বাইর হয়, ঠিক আছে, সেই গাছ নাকি মাথা দিয়ে বাইর হবে আর কি, এরকম। তোমরা ছোটবেলায় এগুলা বিশ্বাস করেছো কিনা জানি না, তোমরা অনেক স্মার্ট কিড, জেন জি, তাই না? আমরা ওইসব জেন জি ফেনজি ছিলাম না ভাই। আমরা এগুলা বিশ্বাস করতাম ছোটবেলায় এবং খুব ভয় লাগতো যদি কোনোটার মানে গাছ মানে বীজ খেয়ে ফেলি, তাইলে আমার রাতে আর ঘুম হইতো না, বুঝছো, টেনশনে মানে খুব ভয় পাইতাম, কান্নাকাটি করতাম রাতের বেলা, বলতাম যে যে কোনো মুহূর্তে মাথা দিয়ে গাছ বেরোবে। তো এই যে বিষয়টা, এই যে মানুষের পাকস্থলী, হ্যাঁ, এটা কোন এসিড পাকস্থলীতে উৎপন্ন হয়, আমরা বড় হয়ে জেনেছি যে একটা এসিড পাকস্থলীতে উৎপন্ন হয়, সেটার নাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এবং এই হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন উৎপন্ন হয় তখন কি হয়? তখন হচ্ছে মানে পেটের ভিতরে যত রকম, এই যে তোমার তুমি বীজ খাও, তুমি এই যে অনেকে আছে কাগজ টাগজ খেয়ে ফেলে, হাবিজাবি অনেক কিছু খায়, এই হাইড্রোক্লোরিক অ্যাসিড কি করে সবগুলারে অ্যাবজর্ব করে, সবগুলারে একদম গলায় ফেলে, ঠিক আছে, রীতিমতো। হ্যাঁ, তবে তোমার পেটের যে বহিরাবরণ আছে এটা কিন্তু কোনো ক্ষতি হয় না, বুঝছো, এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের কারণে। সালফিউরিক অ্যাসিড কিন্তু খুবই শক্তিশালী অ্যাসিড, তোমরা জানো সালফিউরিক অ্যাসিড কিন্তু খুবই শক্তিশালী অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড যদি খেয়ে ফেলো, খেয়ে ফেলা তো দূরের কথা, তোমার একদম পিওর সালফিউরিক অ্যাসিড যদি তোমার হাতের উপর এক ফোঁটা রাখা হয়, তাহলে তোমার হাতের এই এই পৃষ্ঠা গলে, মানে হাতের পাতা গলে অন্য দিক দিয়ে ফুটা হয়ে বের হয়ে যাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড, মানে সালফিউরিক অ্যাসিড, এতটাই হচ্ছে সালফিউরিক অ্যাসিড মানে মারাত্মক একটা জিনিস আর কি। ওকে, তো সাইট্রিক অ্যাসিড হচ্ছে এই যে লেবু, তারপরে এইগুলাতে, মানে আমরা যে লেবু খাই না, লেবু, এগুলাতে সাইট্রিক অ্যাসিড থাকে আর কি, বুঝছো। তেঁতুলে হচ্ছে টার্টারিক অ্যাসিড থাকে মোস্ট প্রবাবলি। এই ধরনের প্রশ্ন কিন্তু অনেক সময় আসে, জাস্ট বলে দিলাম তোমাদেরকে। ওকে, তো তাহলে এটা আসা হচ্ছে দৈনন্দিন বিজ্ঞান থেকে, টপিকটা আশা করি লিখেছো। বাংলাদেশের জাতীয় সংসদে কোরাম হয় কতজনে, এটা হচ্ছে সংসদ সংবিধান, সংসদ এবং সংবিধান এখান থেকে আসা প্রশ্ন, বা বাংলাদেশ সরকারের বিভাগ সমূহ, এভাবেও তোমরা এটাকে ভাগ করতে পারো। বাংলাদেশের জাতীয় সংসদে, অথবা তোমরা বলতে পারো এটা পৌরনীতি থেকে আসা প্রশ্ন, মানে বিভিন্ন ভাবে এটাকে আসলে সংজ্ঞায়িত করা যেতে পারে, কারণ সংসদ সংবিধান এগুলো আসলে পৌরনীতির আলোচ্য বিষয়। তাহলে কোরাম জিনিসটা কি এটা আমাদেরকে আগে জানতে হবে। এই যে কোরাম মানে কি? কোরাম মানে হইতেছে ভাই, যখন আমি একটা কোনো জায়গায় বসতে চাইবো, ঠিক আছে, কোনো জায়গায় যদি বসতে চাইবো, ধরো যে তোমরা মানে একটা, তোমরা একটা সমিতি করছো, কথার কথা, সেই সমিতির সদস্য সংখ্যা 30 জন। তাহলে এখন সমিতির কোনো একটা মিটিং হবে, সেই মিটিং সফল হইতে গেলে 30 জনের মধ্যে বা 30 জন মেম্বারের সবাই হয়তো থাকতে পারবে না, কিন্তু মিনিমাম একটা সংখ্যা তো উপস্থিত হতে হবে। যে মিনিমাম সংখ্যা উপস্থিত হলে ওই সমিতির মিটিংটা হইতে পারে, সেটাই হচ্ছে কোরাম। তাইলে মানে জাতিসংঘ বলছি, সংসদ ভবনের বা সংসদের, জাতীয় সংসদের মিনিমাম যে কয়জন মানে মেম্বার উপস্থিত থাকলে তোমার পার্লামেন্ট অধিবেশন বসতে পারে বা পার্লামেন্ট অধিবেশন সফল হইতে পারে, সফলভাবে তাদের অধিবেশন চালাইতে পারে, সেটাই হচ্ছে কি, সেটাই হচ্ছে এই কোরাম সংখ্যা। তাহলে কোরাম সংখ্যা হচ্ছে আমাদের আমাদের মোট এমপি যারা, মোট এমপির, মোট এমপির কত, 1/5। মোট এমপির 1/5, তাহলে 300 জন আছে, 300 জনের 1/5 মানে কত, 60 জন। তাহলে 60 জন যদি থাকে তাহলে কোরাম হবে বাংলাদেশের সংসদে, মিনিমাম 60 জন সদস্যের উপস্থিতি থাকলে, 60 জন এমপির উপস্থিতি থাকলে কোরাম হবে। যদি কোনো কারণে কোরাম ভেঙে যায়, তাহলে বা কোনো কারণে এমন হয় যে 60 জনের বেশি ছিল, এই কারণে অধিবেশন শুরু হয়েছে, পরে মোটামুটি 10, 20, 25 মিনিট ধরে 60 জন নাই, 58 জন আছে, তখন স্পিকার কি করবেন জানো? স্পিকার তখন একটা ঘন্টি বাজিয়ে তারপরে হচ্ছে তিনি ইয়েদেরকে আহ্বান করবেন, ঠিক আছে, বলবেন যে কোথায় তোমরা, চলে এসো, চলে এসো, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এভাবে বাংলাদেশের জাতীয় সংসদ কাজ করে। তাহলে বাংলাদেশের জাতীয় সংসদে কোরাম হয় কত, বাবা কত জানে রয়েছে দেখো, অবস্থা দেখছো, মানে এই গ্রন্থিক, হ্যাঁ, মানে কি সুন্দর করে কাজ করেছে দেখো, এখানে সে লিখেছে কোরাম হয় কত জানে, হ্যাঁ, এটা কোরাম হয় কত জনে, ঠিক আছে। তাহলে কোরাম হয় কত জনে, 60 জনে, ঠিক আছে। আসছে প্রশ্ন, আসছে কোত্থেকে, বাংলাদেশের জাতীয় সংসদ থেকে, ওখান থেকে। আচ্ছা, এরপরে প্রশ্ন আছে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা যেটা,
টেকসই উন্নয়ন সংক্রান্ত 2030 মানে এজেন্ডা 2030 এতে দ্য এজেন্ডা ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা যেটা, এটাতে কয়টা লক্ষ্য রয়েছে? আমরা জানি এই এসডিজি এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এসডিজি কি? এসডিজি খুবই গুরুত্বপূর্ণ, খুবই 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 গুরুত্বপূর্ণ একটা বিষয়। এসডিজি হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা। এবং এই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার কারণে এই সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস এইটার কারণে এটা নেয়াই হয়েছে এই জন্যে যেন টেকসই উন্নয়নকে মানে টেকসই উন্নয়নকে সামনে নিয়ে মূলত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা গ্রহণ করা হয়েছে। মোট 17টা এক্ষেত্রে লক্ষ্যমাত্রা আছে এবং আছে 169টা টার্গেট মানে সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা। 169টা টার্গেট বা সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা। তাহলে 17টা হচ্ছে এজেন্ডা মানে এই যে 2030 যেটা আর কি 2030 এর মধ্যে এজেন্ডা হচ্ছে কয়টা? 17টা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস এর এজেন্ডা এবং সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা বা টার্গেট রয়েছে কয়টা? 69টা। ঠিক আছে, 169টা। তাই এইটা কোত্থেকে আসছে? এটা আসছে এসডিজি বিষয় থেকে, বা আমরা বলতে পারি জাতিসংঘ থেকে। কোত্থেকে? জাতিসংঘ থেকে। জাতিসংঘকে সংক্ষেপে আমরা কিভাবে লিখি? ইউএন লিখি, ইউএন। তাইলে এটা জাতিসংঘ থেকে আসা প্রশ্ন, আশা করি আমরা বুঝতে পেরেছি। ওকে, পরের প্রশ্ন আমরা দেখি। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত হয় সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে? নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার একসময় এই তত্ত্বাবধায়ক সরকারকে কেয়ারটেকার গভর্নমেন্ট নামে, হ্যাঁ, জামাতের তৎকালীন নেতা অধ্যাপক গোলাম আজম তিনি হচ্ছে এই কেয়ারটেকার সরকারের ফর্মুলা দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে সেটা কি হয় না, সেটা ইয়ে হয় না, এই যে মানে নিরপেক্ষ হয় না। এখন আমরা তো বিগত কয়েক বছরে, বিগত কয়েক দশকে আমরা আসলে বুঝতে পেরেছি যে আসলেই ঘটনা সত্য। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না হলে, দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে সেই নির্বাচন বাংলাদেশের লোকজন আসলে নিরপেক্ষ করতে পারবে না বা ফেয়ার হবে না। ফেয়ার, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন এটা বাংলাদেশের কাছে একটা দুরূহ স্বপ্ন হয়ে গেছে। এখন আমরা স্বপ্ন দেখতে পারি কিন্তু আমাদের সেই স্বপ্নে কোনো কাজ হয় না, কোনো লাভ হয় না, তাই না? এরকম একটা সিচুয়েশন। তাহলে এই যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার, এই তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ওই সময় এই তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে জামাত এবং আওয়ামী লীগ একসাথে মিলে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছিল। করলে তখন বেগম খালেদা জিয়া বলেছিলেন যে একমাত্র পাগল ছাড়া, হ্যাঁ, আর কেউ মানে নিরপেক্ষ হয় না। তবে বেগম খালেদা জিয়া শেষ পর্যন্ত তার এই কথায় অটল থাকেননি এবং তিনি কি করেছিলেন? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তিনি এনেছিলেন এবং মেনে নিয়ে তিনি পদত্যাগ করেছিলেন আর কি। ঠিক আছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য। আচ্ছা, তাহলে এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য আন্দোলন করেছিল যে আওয়ামী লীগ, পরবর্তীতে দেখেছি সেই আওয়ামী লীগই আবার কি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল। তাহলে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে বিলুপ্তি, এটা সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে এটা বিলুপ্ত হয়েছিল? আমরা জানি সংবিধানের এই যে পঞ্চদশ সংশোধনী, যেটা বেশ আলোচিত, সমালোচিত, বিতর্কিত যে সংশোধনী, পঞ্চদশ সংশোধনী, যেটার মাধ্যমে আমরা 72-এর সংবিধানে ফেরত গিয়েছি, বিসমিল্লাহির রহমানির রহিম বাদ দেওয়া হয়েছে, এই ব্যাপারগুলো সবই হয়েছে কিসের মাধ্যমে? পঞ্চদশ সংশোধনের মধ্য দিয়ে। এই সময়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা হয়েছিল বা বাতিল করা হয়েছিল। এই হচ্ছে পঞ্চদশ সংশোধনীর ঘটনা। তাহলে এটা আসছে কোত্থেকে? সরাসরি সংবিধান থেকে, কোনো কথা হবে না, এটা এসেছে কোত্থেকে? সংবিধান থেকে। তাহলে আমরা দেখছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু সংবিধান থেকে প্রশ্ন আসে, হ্যাঁ, সংবিধান থেকে কিন্তু প্রশ্ন আসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। পরের প্রশ্নে চলে যায়, পবিত্র কোরআন কত বৎসর ধরে নাজিল হয়েছিল? আচ্ছা, এইটাকে আমরা ইসলামিক স্টাডিজ বা ইসলামিক ইতিহাস, ইসলামের ইতিহাস এই অংশের মধ্যে এটাকে আমরা আনতে পারি। হ্যাঁ, ওকে, তাহলে পবিত্র কোরআন কত বছর ধরে নাজিল হয়েছিল? আমরা জানি যে কোরআন মাজিদ নাজিল হয়েছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সমস্ত পৃথিবীর মানুষের জন্য, তাই না? পবিত্র কোরআন শরীফ নাজিল হয়েছিল। তাহলে এটা হচ্ছে একটা আসমানি কিতাব, যেটা মুসলমানদের উপর আসা আসমানি কিতাব। তবে আসমানি কিতাব কিন্তু মুসলমানদের উপর আসা বলতে শুধু মুসলমানদের জন্য এটা প্রযোজ্য তা না, বরঞ্চ সব মানুষের জন্য, তাই না? তো এই পবিত্র কোরআন কত বছর ধরে নাজিল হয়েছিল এটা জানতে চেয়েছে। আমরা জানি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন নাজিল হওয়া শুরু হয় তখন তার বয়স ছিল 40 বছর। 40 বছর বয়সে তিনি নবুয়ত প্রাপ্ত হন এবং 63 বছর বয়সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যান, ওফাত প্রাপ্ত হন, তাই না? তাহলে এই যে 40 বছর মানে বয়সে তিনি নবুয়ত প্রাপ্ত হন, 63 বছর বয়সে তিনি মারা যান, তাহলে 23 বছর ধরে নাজিল হয়েছিল পবিত্র কোরআন শরীফ, তাই না?
23 বছর ধরে পবিত্র কোরআন শরীফ নাজিল হয়েছে। আচ্ছা, এরপর আমরা চলে যাই পরের প্রশ্নে। রোহিঙ্গা নিধনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলাকারী দেশটি। দেখো এইটা সম্পূর্ণ সাম্প্রতিক প্রশ্ন, এইটা ওই সময় সাম্প্রতিক একটা বিষয় ছিল। এবং এই যে রোহিঙ্গা নিধনের বিরুদ্ধে, আমরা জানি রোহিঙ্গাদেরকে বলা হয় ডিপিএম, ডিপ্লেস পিপল অফ মায়ানমার। এই ডিপিএম বা ডিপ্লেস পিপল অফ মায়ানমার, মায়ানমার থেকে যাদের ভাগায় দেওয়া হয়েছে। এছাড়া রোহিঙ্গাদেরকে বলা হয় কালার্ড, হ্যাঁ কালার্ড নামে এদেরকে ডাকা হয়। তাহলে এই যে ডিপিএম বা কালার্ড, এদেরকে মায়ানমার অং সান সুচির সরকার এদেরকে কি করেছিল, নির্দয়ভাবে মায়ানমার থেকে বের করে দিছে। দিলে আবার আমাদের সরকার, হ্যাঁ এই যে আমাদের মাননীয় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি তো মমতাময়ী ছিলেন অত্যন্ত, এই জন্য তিনি কি করেছিলেন, তিনি আবার রোহিঙ্গাদেরকে সমানে জায়গা দিয়েছেন। হ্যাঁ একটা বিশাল এলাকা জুড়ে রোহিঙ্গাদেরকে থাকতে দিয়েছেন। সেই জায়গার নাম হচ্ছে কুতুপালং। সেখানে একটা বিশাল বড় রোহিঙ্গা শরণার্থী শিবির রয়েছে। তো এই যে এই রোহিঙ্গাদের বিরুদ্ধে যে আন্তর্জাতিক আদালতে মামলা হলো, এই আন্তর্জাতিক আদালতটা হচ্ছে আইসিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত। এই আদালতে মামলাকারী দেশটির নাম হচ্ছে কোনটা, মামলাকারী দেশটির নাম হচ্ছে গাম্বিয়া। গাম্বিয়ার ওই সময়কার যিনি আইনমন্ত্রী আবু বকর তাম্বাদু, তিনি হচ্ছে এই মামলা করেছিলেন। কার বিরুদ্ধে, মায়ানমারের বিরুদ্ধে। এবং অং সান সুচি এটাতে কিন্তু তিনি 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 মানে দোষী সাব্যস্ত হয়েছিলেন আর কি, মায়ানমার দোষী সাব্যস্ত হয়েছে এই রোহিঙ্গাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করার পর। তাহলে এটা হচ্ছে সাম্প্রতিক থেকে আসা। হুদাইবিয়ার সন্ধি সম্পন্ন হয়, এটাও দেখো, এটাও হচ্ছে কি ইসলামের ইতিহাস থেকে আসা প্রশ্ন। কোত্থেকে আসা প্রশ্ন, ইসলামের ইতিহাস, ইসলামের ইতিহাস থেকে আসা প্রশ্ন হচ্ছে হুদাইবিয়ার সন্ধি। তাহলে প্রশ্ন হচ্ছে হুদাইবিয়ার সন্ধি কবে সম্পাদিত হয়, হুদাইবিয়ার সন্ধি কবে সম্পাদিত হয়। ওকে, তাহলে এই ফেসবুকে তোমরা কারা কারা দেখছো, কি অবস্থা ফেসবুকের, আমরা তো দেখলাম না তাই না, এটা তো বুঝতে হবে, দেখি কি ঘটনা ফেসবুকে। তাহলে তোমরা যারা ফেসবুকে আছো, আচ্ছা ফেসবুকে এই পেজে নিয়মিত, ও মা দেখো কারা যেন এসে অ্যাড দিচ্ছে এখানে, হ্যাঁ আচ্ছা তারপরে হচ্ছে এইখানে আছো অনেকে, এই যে মেহেদী হাসান, সাবিকুন নাহার, মিথিলা, মুরাদ হোসেন, আব্দুল্লাহ আল মাসুম, হ্যাঁ রাকিব, এরা কিন্তু সবাই সঠিক উত্তর দিয়েছে, একমাত্র মুরাদ হোসেন, হ্যাঁ সে ভুলভাল উত্তর দিয়েছে। সাদিকা আহমেদ বর্ষা, হ্যাঁ সেও সঠিক উত্তর দিয়েছে, সাবাস। এই তো তোমরা তো মেধাবী মেধাবী শিক্ষার্থী এই প্রজন্মের। দেখো লক্ষ্য করো, এই যে হুদাইবিয়ার সন্ধি, হুদাইবিয়ার সন্ধি এটা সম্পাদিত হয়েছিল 628 সালে। হুদাইবিয়ার সন্ধির একটা বিশাল ঘটনা আছে, তাৎপর্য আছে। হ্যাঁ সেসব ঘটনা তাৎপর্য তো আমরা আজকে পড়বো না বা পড়ার সুযোগ নাই, কিন্তু জানি না রাখো যে হুদাইবিয়ার সন্ধি এইটা মানে এটা ওই সময়কার প্রেক্ষাপটে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন করেছিলেন, তখন অন্যান্য সাহাবারা এটাকে অপমান সূচক মনে করছিলেন যে এটার মধ্যে দিয়ে মনে হয় ইসলামের কবর রচনা হয়ে গেল। বাট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ মানে মানে আল্লাহ বলেছিলেন, হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে হুদাইবিয়ার সন্ধির ব্যাপারে মানে তার পক্ষ থেকে গ্রিন সিগন্যাল ছিল আল্লাহর পক্ষ থেকে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদাইবিয়ার সন্ধি করেছেন। এবং পরবর্তীতে হুদাইবিয়ার সন্ধির মাধ্যমেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বিজয়ী হয়েছেন, ঠিক আছে। তো এই হুদাইবিয়ার সন্ধি এটা 628 সালে সম্পাদিত হয়। ইসলামের ইতিহাস থেকে আসা প্রশ্ন। পরের প্রশ্ন দেখি, বাংলাদেশের মুক্তিযুদ্ধে মর্যাদা অনুসারে বীরত্বসূচক খেতাবের ক্ষেত্রে তৃতীয় খেতাব কোনটা। আমরা জানি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, তাহলে আমরা এটাকে দুইটা ক্যাটাগরিতে ফেলতে পারি, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে আমরা এটাকে রাখতে পারি, অথবা এটাকে আমরা রাখতে পারি হচ্ছে বাংলাদেশের ইতিহাস অংশে, বাংলাদেশের ইতিহাস অংশে আমরা এটাকে রাখতে পারি। বাংলাদেশের মুক্তিযুদ্ধে মর্যাদা অনুসারে বীরত্বসূচক খেতাবের ক্ষেত্রে তৃতীয় খেতাব, আমরা জানি বাংলাদেশের মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে 4 স্তরে খেতাব দেওয়া হয়েছে। খেতাব দেওয়া হয়েছে কয়টি, 4টি খেতাব। খেতাবের স্তর কয়টি ছিল, 4টি ছিল। তাহলে এই যে 4টি খেতাব দেয়া হলো, এই খেতাবের মধ্যে প্রথমটা হচ্ছে বীর শ্রেষ্ঠ। বীর শ্রেষ্ঠ, এই বীর শ্রেষ্ঠ খেতাব পেয়েছেন 7 জন, এবং তারা প্রত্যেকেই কোনো না কোনো সামরিক বাহিনীর সদস্য। কোনো বেসামরিক সদস্য বীর শ্রেষ্ঠ খেতাব পাননি, হয় তিনি সেনাবাহিনীর, না হয় তিনি বিমান বাহিনীর, না হয় তিনি ইপিআর এর মানে বর্তমানে যেটা বিজিবি সেটার, এভাবে না হয় নৌবাহিনীর, মানে এভাবে করে সামরিক বাহিনীর সদস্যরাই কেবলমাত্র এই মানে এই প্রথম খেতাব বীর শ্রেষ্ঠ, এটা 7 জন শুধুমাত্র সামরিক বাহিনীর সদস্য। এরপরে বীর উত্তম, তারপরে হচ্ছে বীর বিক্রম, এরপরে হচ্ছে বীর প্রতীক। এই হচ্ছে সিরিয়াল, বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক। তাহলে আমরা বুঝতে পারছি
এই বিক্রম এটা হচ্ছে 3 নাম্বার, তাহলে বীর বিক্রম কোথায় আছে? এটা আছে 2 নাম্বারে। তাহলে বীর বিক্রম এটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে মর্যাদা অনুসারে তৃতীয় খেতাব। ঠিক আছে, তৃতীয় খেতাব হচ্ছে কোনটা? বীর বিক্রম। পরের প্রশ্নে চলে যায়, রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা? এইটা হচ্ছে ভাইয়া সংবাদ সংস্থা থেকে আসা প্রশ্ন। সংবাদ সংস্থা থেকে আসা প্রশ্ন। যদি আমরা জাতিসংঘ মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অনুযায়ী করতাম তাহলে আমরা এটাকে বলতাম কি? আমরা এটাকে বলতাম হচ্ছে সাংবাদিকতা থেকে আসা প্রশ্ন। হ্যাঁ, ওকে, তাহলে বিভিন্ন সংবাদ সংস্থা থেকে আসা প্রশ্ন হচ্ছে এটা, যে রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা? হ্যাঁ, রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা? তাহলে আমরা দেখি রয়টার্স হচ্ছে মূলত যুক্তরাজ্য ভিত্তিক একটা একটা সংবাদ সংস্থা। তবে রয়টার্সের যিনি প্রতিষ্ঠাতা তিনি কিন্তু জার্মান বংশোদ্ভূত। রয়টার্সের প্রতিষ্ঠাতা কিন্তু জার্মান বংশোদ্ভূত। তাহলে জার্মান বংশোদ্ভূত একজন ভদ্রলোক তিনি হচ্ছেন এই রয়টার্সের প্রতিষ্ঠাতা। তবে রয়টার্স হচ্ছে যুক্তরাজ্য ভিত্তিক একটা বিখ্যাত বিখ্যাত সংবাদ সংস্থা, যেটা বস্তুনিষ্ঠ সংবাদের জন্য সমস্ত পৃথিবীতে বিখ্যাত হয়ে আছে। এবং পৃথিবীর সবচেয়ে বড় সংবাদ সংস্থাগুলোর মধ্যে হচ্ছে একটা রয়টার্স, এবং সবচেয়ে প্রাচীনতম সংবাদ সংস্থাগুলোর মধ্যে একটা হচ্ছে রয়টার্স। অ্যাসোসিয়েট প্রেসের পরপরই হচ্ছে রয়টার্স প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে এটা হচ্ছে মূলত সংবাদ সংস্থা থেকে আসা প্রশ্ন। পরের প্রশ্নে চলে যায়, ব্রিক্সের সদর দপ্তর, দেখতেই পাচ্ছি যে এটাও হচ্ছে সংস্থা থেকে আসা প্রশ্ন। এটাও কোত্থেকে আসা প্রশ্ন? সংস্থা থেকে, বিভিন্ন রকম সংস্থা থেকে আসা প্রশ্ন। ব্রিক্স এর সদর দপ্তর কোথায়? আমরা জানি ব্রিক্স কিন্তু ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা ছিল। নতুন করে আরো 5টা দেশ যোগ হয়েছে, এতে হয়ে হয়েছে সদস্য 10টা। তাহলে এই যে ব্রিক্স এর সদর দপ্তর কোথায়? এর সদর দপ্তর হচ্ছে চীনের সাংহাইতে। ব্রিক্স এর সদর দপ্তর হচ্ছে চীনের সাংহাইতে। অনেক ক্ষেত্রে তোমরা ভাই এটা ভুল করে ফেলো, বেইজিং দিয়ে ফেলো, বাট বেইজিং না, ঘটনা ঘটেছে কোথায়? সাংহাইতে। তাহলে ব্রিক্স এর সদর দপ্তর কোথায়? ব্রিক্স এর সদর দপ্তর হচ্ছে চীনের সাংহাই শহরে। ব্রিক্স কিন্তু অর্থনীতির খুব বড় এবং শক্তিশালী একটা জোট ছিল, তাই না? ব্রিক্স অর্থনীতির খুব বড় এবং শক্তিশালী একটা জোট ছিল ব্রিক্স। কেন এত বড় এবং শক্তিশালী জোট ভাই? বলো দেখি, কেন এটা আমরা এত শক্তিশালী জোট মনে করতেছি? এটাকে শক্তিশালী জোট মনে করার হাজার হাজার কারণ আছে ভাই। প্রধান কারণ হচ্ছে এই ব্রিক্সের জনসংখ্যা এবং ব্রিক্সের যে ডোমেস্টিক প্রোডাকশন সেটা আসলে অনেক ভালো। পরের প্রশ্নে চলে যায়, এই যে এটা হচ্ছে গাণিতিক, আচ্ছা এটা হচ্ছে গণিত থেকে, বা আমরা এটাকে বলতে পারি আইকিউ, বা আমরা এটাকে মানে এটা মোট কথা ভাই মানে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি টাইপের একটা প্রশ্ন। 2 1 1/2 মানে হাফ, 1/4 এই সিরিজের পরবর্তী সংখ্যা কি হবে? আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা থেকে তাকে 2 দিয়ে ভাগ করা হয়েছে। যেমন 2 কে 2 দিয়ে ভাগ করলে হয় হচ্ছে 1, 1 কে 2 দিয়ে ভাগ করলে হয় হাফ, হাফ কে 2 দিয়ে ভাগ করলে হয় কি? হয় হচ্ছে 4/1 এটাকে 2 দিয়ে ভাগ করলে হবে 8/1। ঠিক আছে, তাইলে ঘটনা কেমনে ঘটছে? ঘটনা ঘটছে এই যে এই গণিত থেকে বা আইকিউ থেকে আসা যে প্রশ্ন, গণিত থেকে বা আইকিউ থেকে আসা যে প্রশ্ন, সেই প্রশ্ন হচ্ছে এটা। উর্মি জিজ্ঞেস করেছে, স্যার প্রশ্ন ব্যাংকে কত বছরের প্রশ্ন সমাধান করতে হবে? প্রশ্ন ব্যাংকে প্রশ্ন সমাধান খুব বেশি করতে হবে না। ঠিক আছে, যা দেখাই দিচ্ছে এটা করবা, 3 বছরের প্রশ্ন সমাধান করলেই চলে। 3 বছরের প্রশ্ন সমাধান করলেই চলে, তবে প্র্যাকটিসের জন্য তুমি চাইলে 10 বছর 20 বছরের প্রশ্ন সমাধান করতে পারো, এতে তোমাদের কোনো লস নাই। বুঝছো? ওকে, তাহলে এখানে আছে 1/8 আছে। জি, এই যে আছে। এটাই হচ্ছে সিরিজটির পরবর্তী সংখ্যা। পরের প্রশ্ন, এটাও সাম্প্রতিক, এটাও কি একটা সাম্প্রতিক প্রশ্ন। ঠিক আছে, কর্ণফুলী নদীর তলদেশে সদ্য স্থাপিত বঙ্গবন্ধু টানেলের মূল দৈর্ঘ্য কত কিলোমিটার? আমরা জানি কর্ণফুলী টানেল, হ্যাঁ, বর্তমানে বাংলাদেশের অন্যতম অলাভজনক প্রকল্প, মানে লাভ তো হচ্ছে না, দিন দিন লসের মুখে পড়ছে। এই কর্ণফুলী টানেল যেটা 2 টাউন 1 সিটি, হ্যাঁ 1 সিটি 2 টাউন, এইরকম একটা প্রকল্পকে সামনে রেখে প্রতিষ্ঠিত হয়েছে। সেই কর্ণফুলী নদীর তলদেশে সদ্য স্থাপিত বঙ্গবন্ধু টানেলের মূল দৈর্ঘ্য হচ্ছে 3.32 কিলোমিটার। 3.32 কিলোমিটার, এটা হচ্ছে কর্ণফুলী টানেলের নদীর তলদেশের দৈর্ঘ্য। পরের প্রশ্নে চলে যায়, রাজু ভাস্কর্যের স্থপতিকে? বাংলাদেশের এটা হচ্ছে আমরা 2টা ভাগে ফেলতে, মূলত তো এটা ভাস্কর্য থেকে আসা প্রশ্ন, ভাস্কর্য থেকে আসা প্রশ্ন। তবে ভাস্কর্যকে আমরা মোটা দাগে শিল্প,
সাহিত্য, শিল্প, সাহিত্য, সংস্কৃতি এই ক্যাটাগরিতে আমরা কিন্তু এটাকে ফেলে থাকি। শিল্প, সাহিত্য, সংস্কৃতি এই ক্যাটাগরিতে কিন্তু আমরা এটাকে ক্যাটাগরাইজ করে থাকি। ঠিক আছে, তাহলে রাজু ভাস্কর্যের স্থপতিকে, রাজু ভাস্কর্যের স্থপতি আমরা জানি শ্যামল চৌধুরী, এবং শ্যামল চৌধুরীর কয়েকজন শিষ্য মিলে রাজু ভাস্কর্য স্থাপন করেন। রাজু ভাস্কর্যের স্থপতি ভাস্কর্যটা তারা তৈরি করেন। ঠিক আছে, শ্যামল চৌধুরী। আচ্ছা, শামীম শিকদার কিন্তু আরেকজন বিখ্যাত, তোমরা জানো যে তিনি হচ্ছেন আরেকজন বিখ্যাত ভাস্কর। তোমরা জানো শামীম শিকদার যে ছেলে, সরি মানে মেয়ে, শামীম শিকদার কিন্তু ছেলে না, শামীম শিকদার কিন্তু মেয়ে। হ্যাঁ, এবং তিনি ছিলেন ওই সময় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির মানে বিখ্যাত নেতা যে, হ্যাঁ, সিরাজ শিকদার, সিরাজ শিকদারের বোন হচ্ছেন শামীম শিকদার, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির। সিরাজ শিকদার হচ্ছেন স্বাধীন বাংলাদেশে প্রথম ক্রস ফায়ারে মারা যান সিরাজ শিকদার। ঠিক আছে, মানে স্বাধীন বাংলাদেশে প্রথম ক্রস ফায়ারে যে ডেথ, সেটা হচ্ছে সিরাজ শিকদারের ডেথ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময়ে। ঠিক আছে, শামীম শিকদারকে হত্যা করা হয় ক্রস ফায়ারে, এবং তারপর বঙ্গবন্ধু পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন, আজ কোথায় সিরাজ শিকদার, লাল ঘোড়া দাবড়ে দেব। বুঝছো, এগুলা সব মানে ইতিহাসে অমর অক্ষয় হয়ে আছে আর কি। হ্যাঁ, তো এই এই যে শামীম শিকদার, এই শামীম শিকদারের ভাই কে ছিল, সিরাজ শিকদার ছিল। হ্যাঁ, যিনি বলেছিলেন যে আর মাত্র কয়েকটা গ্রাম হলেই সমস্ত বাংলাদেশের গ্রাম আমার। ঠিক আছে, এই হচ্ছেন সিরাজ শিকদার। ওকে, তো তাহলে এই শামীম শিকদার কিন্তু একজন বিখ্যাত স্থপতি, ভাস্কর ভাস্কর, এবং তার হচ্ছে ইয়ে ছিল, শামীম শিকদারের হচ্ছে তাকে নিয়ে লেখা আহমদ ছফার কিন্তু অর্ধেক মানবী অর্ধেক ঈশ্বরী, যেটা অর্ধেক মানবী অর্ধেক ঈশ্বরী যেটা, সেটা কিন্তু শামীম শিকদারকে নিয়ে লিখেছেন আহমদ ছফা। হ্যাঁ, তার বিখ্যাত উপন্যাস। ওকে, রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি আখ্যা দিয়েছিলেন কে? এইটা আসলে আমরা কোন ক্যাটাগরির মধ্যে ফেলবো? বিখ্যাত ব্যক্তিত্বের মধ্যে ফেলতে পারি। হ্যাঁ, আমরা এটাকে আসলে কিসের মধ্যে ফেলবো? এটা এটা আসলে একটা বিবিধ সাধারণ জ্ঞান আর কি। হ্যাঁ, তবে ব্যক্তিত্ব। ওকে, রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি আখ্যা কে দিয়েছিলেন? আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি আখ্যা দিয়েছিলেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়। এই ব্রহ্মবান্ধব উপাধ্যায় তিনি হচ্ছেন একজন বিখ্যাত সংস্কারক, একই সাথে সাহিত্যিক, একই সাথে তিনি কিন্তু একজন রাজনীতি সচেতন ব্যক্তিও বটে। হ্যাঁ, ব্রহ্মবান্ধব উপাধ্যায় তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি উপাধি দেন। তিনি মূলত হুগলিতে, হ্যাঁ, ব্রহ্মবন্ধ উপাধ্যায় হচ্ছে হুগলিতে, পশ্চিমবঙ্গের হুগলিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন, এবং সেখানে তিনি তার জীবন কাটিয়েছেন আর কি। ঠিক আছে, তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি আখ্যা দিয়েছিলেন। এরপর আমরা দেখি পাকিস্তানের গণপরিষদের কার্য বিবরণীতে বাংলা ভাষায় অন্তর্ভুক্ত করার দাবি করেছিলেন কে? আমরা এই প্রশ্নটা অনেক ভাবে ঘুরে ফিরে আসে। ঠিক আছে, ইতিহাস থেকে আসা প্রশ্ন, ইতিহাস থেকে আসা প্রশ্ন এবং ভাষা আন্দোলনের ইতিহাস মূলত। এই যে ইতিহাস থেকে আসা যে প্রশ্নটা, আমরা দেখছি পাকিস্তানের গণপরিষদের কার্যবিবরণীতে বাংলা ভাষায় অন্তর্ভুক্ত করা। আচ্ছা, এইটা অনেক সময় আসে যে পাকিস্তানের গণপরিষদে দাঁড়িয়ে কে বাংলা ভাষার পক্ষে ভাষণ দিয়েছিলেন? আমরা তখন দাগাই ধীরেন্দ্রনাথ দত্ত, তাই না? তাহলে এই যে প্রশ্নটা, এটার উত্তর হচ্ছে ধীরেন্দ্রনাথ দত্ত। ধীরেন্দ্রনাথ দত্ত ছিলেন কুমিল্লা থেকে নির্বাচিত সাংসদ, তবে তিনি ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেছিলেন। ব্রাহ্মণবাড়িয়া তার জন্মস্থান, তবে তিনি কুমিল্লায় পড়াশোনা করেছেন, কুমিল্লায় তিনি কুমিল্লা সাংসদ ছিলেন, গণপরিষদের সদস্য ছিলেন, কুমিল্লা থেকে নির্বাচিত। ঠিক আছে, তাহলে বাড়ি হচ্ছে কই ভদ্রলোকের? ব্রাহ্মণবাড়িয়া। ঠিক আছে, তোমরা ব্রাহ্মণবাড়িয়ার লোকজন আসো তো এখানে? হ্যাঁ, টেটা মেটা নিয়ে প্রস্তুত আছো তো? প্রস্তুত থাকবা, যে কোনো মুহূর্তে ঝাঁপিয়ে পড়তে হবে, বুঝছো? তোমরা এই যে টেটা মেটা আছে না, এগুলা টেটা নিয়ে, বল্লম নিয়ে, ঠিক আছে, লাঠি সরকি ঢাল তলোয়ার নিয়ে রেডি থাকবা সবসময়। ঠিক আছে, যখনই কেউ কোনো ঝামেলা করবে সাথে সাথে নিয়ে ঝাঁপায় পড়বে, ঠ্যাং ঠুং কাইটা নিবা, বুঝছো? নলা মলা খুলা ফেলবা, হ্যাঁ, জোড়া টোড়া আলগা করে ফেলবা, এগুলা রাখা কিন্তু ঠিক হবে না, বুঝছো? ব্রাহ্মণবাড়িয়ার লোকজনকে উদ্দেশ্য করে বলছি, তোমরা হচ্ছে আমাদের বাংলাদেশের রিজার্ভ ফোর্স। যখনই বলা হবে অ্যাটাক, সাথে সাথে ঝাঁপিয়ে পড়তে হবে। হুম, বুঝছো কিনা? এই যে সামনে কয়দিন আগে যে একটা বড় আন্দোলন গেল, তোমরা কি এখানে আন্দোলন আন্দোলন করছিলে? আরিফা বিনতে মুস্তফা বলছে সে আছে, মানে তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। তোমরা এই যে তারপরে সাবিকুন্না আর মিথিলা, তোমরা কারো ঠ্যাঙের জোড়া মোড়া কাইটা কুইটা নিছো নাকি কখনো এরকম ভাই? এরা তোমরা নাকি যে গোশতে আধা কেজি হাড্ডি বেশি হইলে, মানে আধা কেজি 100 গ্রাম হাড্ডি বেশি হইলে তোমরা নাকি ভাই কোটা মানে মানে কি বলো, কুইটা ফালাও, এরকম একটা অবস্থা। তারপরে হচ্ছে এরকম ইস্যু নাকি ঘটাও তোমরা। এই সাবিকুন্নাহার, মিথিলা, আরিফা বিনতে মুস্তফা,
এদের কাছ থেকে সবাই দূরে দূরে থাকবা, ঠিক আছে? 100 হাত দূরত্ব রক্ষা করবা। কখন কোপায়া ঠ্যাং ঠুং কাইটা ফেলায়, টেটা মেটা মাইরা। ভাইরে ভাই, ব্রাহ্মণবাড়িয়ার লোকজন দেখলাম যে বিয়ে বাড়িতে কি হয়েছে, গরুর মানে গোশত কম দিছে, এর লেগা বিয়ে বাড়িতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে 2 জন আহত, 4 জন নিহত, এরকম একটা ঘটনা। তারপরে আবার দেখি যে গ্রামে গ্রামে এরা মারামারি করে, বুঝছো? দূরত্বে বল্লম ছুড়া ছুড়া মারে, মনে হয় মানে মিডিয়াভেল এইজের ওই যে আগে যেমন কুরুক্ষেত্রের যুদ্ধ হইতো, হ্যাঁ, তারপরে এই যে ধরো যে মানে আগের যে যুদ্ধগুলো আছে না, কলিঙ্গের যুদ্ধ, ব্যাটল অফ কলিঙ্গ, নিশ্চিত অশোক আইসা, সম্রাট অশোক আইসা যদি দেখতো যে ব্রাহ্মণবাড়িয়ার লোকজন এটা করতেছে, সে আরো আগেই বৌদ্ধ ধর্ম গ্রহণ করে ইন্ডিয়া ছেড়ে পালায় যাইতো। বলতো ব্রাহ্মণবাড়িয়ার লোকজনের, বলতো আসো তোমরাই মৌর্য সাম্রাজ্যের ভবিষ্যৎ অধিপতি আর কি। এরকম। যাই হোক, তো তোমরা ভালো, তোমরা জেগে থাকবা, ঠিক আছে? ব্রাহ্মণবাড়িয়া ঘুমাইলে হবে না কিন্তু। দেখো, কোন বিখ্যাত ম্যাগাজিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি বলে আখ্যা দিয়েছিলেন? এই রাজনীতির কবি বা পোয়েট অফ পলিটিক্স বঙ্গবন্ধুকে বলেছেন। এই টাইপের প্রশ্ন আসলে আসার পসিবিলিটি খুবই কম। এটা এটাকে আমরা একটা বিশেষ ক্যাটাগরিতে ফেলতে পারি। এটার ক্যাটাগরি হতে পারে তেল মারা ক্যাটাগরি, বুঝছো? মানে এই তেল মারা টাইপ ক্যাটাগরিতে প্রচুর পরিমাণে প্রশ্ন ইয়েতে আসতো আর কি, বুঝছো? আমাদের যে ইউনিভার্সিটি অ্যাডমিশন গুলোতে আসতো, এগুলা ইদানিং মানে এর পরে আসার পসিবিলিটি খুব কম, ঠিক আছে? তো বেসিকলি এটা হচ্ছে তেল মারা ইতিহাস, ইতিহাস থেকে আসা প্রশ্ন। হুম ইতিহাস থেকে আসা প্রশ্ন এটা। এবং এই ইতিহাস থেকে আসা এই প্রশ্ন, কোন বিখ্যাত ম্যাগাজিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি আখ্যা দিয়েছিল? নিউজ উইক, ঠিক আছে? নিউজ উইক পত্রিকার তখনকার একজন সাংবাদিক ছিলেন উইলিয়াম জেকিংস। তিনি হচ্ছে এই এই বঙ্গবন্ধুকে, শেখ মুজিবুর রহমানকে তিনি রাজনীতির কবি বা দ্য পোয়েট অফ পলিটিক্স এই আখ্যা দেন আর কি। হ্যাঁ, দ্য পোয়েট অফ পলিটিক্স আখ্যা দেন। ওকে, মোহাম্মদ রাকিব বলছে বাহুবলী ভার্সন 2.0। না, ঘটনা সত্যি, এরা বাহুবলী ভার্সন 2.0। তারপরে আরিফা বলছে স্যার আমরা কাটাকাটি না না, এখন এগুলো বললে হবে না ভাই। তুমি ব্রাহ্মণবাড়িয়ার মানুষের কাটাকাটি না করতে পারলে হবে না, প্রচুর কোপায়া দিতে হবে কেউ কোনো ঝামেলা করলে, ঠিক আছে? কোনো কথা হবে না, খালি মায়ের হবে, ঠিক আছে? হম হম কোনো ধোয়া উঠবে না, খালি আগুন জ্বলে উঠবে দাও দাও করে, ঠিক আছে? এসব স্পিরিট রাখতে হবে, হ্যাঁ? এভাবে মানে পোতায় গেলে হবে না, ব্রাহ্মণবাড়িয়ার লোক হয়ে তোমাদের উপর বিরাট রেসপন্সিবিলিটি। হ্যাঁ, ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম, হ্যাঁ, এই পোয়েট অফ পলিটিক্স বা রাজনীতির কবি আখ্যা দিয়েছিল নিউজউইক। পরবর্তী বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে, এটা হচ্ছে আগাম খবর। হ্যাঁ, এটা হইতে পারে বিভিন্ন খেলার আগাম আগাম সংবাদ। হ্যাঁ, বা এইটাও আসলে আসলে মূলত রিসেন্ট থেকে বা সাম্প্রতিক থেকে আসা প্রশ্ন। হ্যাঁ, সাম্প্রতিক থেকে আসা প্রশ্ন। তাহলে পরবর্তী বিশ্বকাপ ফুটবল আমরা জানি অনুষ্ঠিত হবে কানাডায়, অনুষ্ঠিত হবে মেক্সিকোতে, অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। তার মানে অনুষ্ঠিত হবে উল্লেখিত সব দেশে। এটাই হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে? পরবর্তী বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে উত্তর এবং দক্ষিণ আমেরিকার 3টা দেশে আর কি। পরের প্রশ্ন আমরা দেখি যে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ, এটা হচ্ছে বাংলাদেশের এই যে ভৌগোলিক গঠন, বাংলাদেশের ভৌগোলিক গঠন থেকে। তার মানে পাহাড় পর্বত নদী নালা খাল বিল এগুলো আসছে থেকে বাংলাদেশের এই পাহাড়ি দ্বীপ, এখান থেকে আসা, এই টপিক থেকে আসা একটা প্রশ্ন। এখন বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ আমরা জানি মহেশখালী। কোনটা? মহেশখালী। আর সেন্ট মার্টিন হচ্ছে একমাত্র প্রবাল দ্বীপ। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম হচ্ছে নারিকেল জিঞ্জিরা, বুঝছো? যেটা ডক্টর মোহাম্মদ ইউনুস আমেরিকানদের লিখা দিচ্ছেন, তাই না? এরকম একটা খবর আমরা শুনেছি। দেখি সেন্ট মার্টিন যদি লিখে দেয় আমেরিকানদের, তাহলে তো বিপদ। তো এই সেন্ট মার্টিন এটা হচ্ছে কি, এটা হচ্ছে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। আর মহেশখালী হচ্ছে বাংলাদেশের একমাত্র কি পাহাড়ি দ্বীপ। কি? বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ, যে দ্বীপে পাহাড় আছে। আর ছেড়া দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিনের ছেড়া অংশ, যেটা মানে সেন্ট মার্টিন দ্বীপের একটা অংশ আছে, যে অংশটা এই জোয়ারের সময় ডুবে যায় আর ভাটার সময় জেগে ওঠে, ওটার ছেড়া দ্বীপ বলে। আর নিঝুম দ্বীপ যেটা, এই নিঝুম দ্বীপের পূর্ব নাম ছিল বাউলার চর। কি ছিল? বাউলার চর বা চর ওসমান, ঠিক আছে? বাউলার চর বা চর ওসমান। পরে যখন ওই যে ভোলা ঘূর্ণিঝড় হয় না 1970-এ, ঘূর্ণিঝড় গোর্কি বা ভোলা ঘূর্ণিঝড় যেটা হয়, এই ঘূর্ণিঝড় হওয়ার পরে নিঝুম দ্বীপের মানুষজন, মানে পশু পাখি সব মরে সাফ হয়ে যায়। এবং যখন মরে সাফ হয়ে যায় তখন ওই দ্বীপের পাশ দিয়ে জেলেরা যাইতে ভয় পাইতো, কারণ একদম নিঝুম নিস্তব্ধ হয়ে থাকতো পুরা দ্বীপটা। তারপর থেকে ওই দ্বীপের নাম হয়েছে নিঝুম দ্বীপ, ঠিক আছে? তাহলে আমরা নিঝুম দ্বীপ হচ্ছে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ। কোনটা ভাই? বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হচ্ছে তাহলে মহেশখালী। মহেশখালী হচ্ছে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ। এছাড়া মহেশখালীর মাতার বাড়িতে কিন্তু বাংলাদেশের প্রথম গভীর সমুদ্র বন্দর হচ্ছে। মহেশখালীর মাতার বাড়িতে কিন্তু তোমার একটা তাপবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র, এগুলো তো মনে হয় তোমরা জানো, ঠিক আছে? এগুলো কিন্তু সব মহেশখালীর মাতার বাড়িতে হচ্ছে।
এবার আমরা দেখি সেপ্টেম্বর অন যশোর রোড, এই কবিতাটির রচয়িতাকে। এটাও হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বা মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে আসা প্রশ্ন, মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে আসা প্রশ্ন। তাহলে সেপ্টেম্বর অন যশোর রোড, এটা লেখা হচ্ছে অ্যালেন গিন্সবার্গের। সেপ্টেম্বর অন যশোর রোড লিখেছেন কে? অ্যালেন গিন্সবার্গ। তোমরা সেপ্টেম্বর অন যশোর রোড এই কবিতাটা পড়েছো কিনা, অথবা এটা নিয়ে সেপ্টেম্বর অন যশোর রোডটা পরে বাংলায় অনুবাদ করা হয়েছে। পরে কি করা হয়েছে? বাংলায় এটাকে অনুবাদ করা হয়েছে এবং মৌসুমী ভৌমিক এটাকে গান গেয়েছেন, গান হিসাবে। তোমরা মৌসুমী ভৌমিকের নাম শুনেছো, তার গানও তোমাদের শোনার কথা। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো, এই গানটা যিনি গেয়েছেন তিনি হচ্ছেন মৌসুমী ভৌমিক। এই তোমরা কেউ গান টান পারো গাইতে? যে যে গান পারো হাত তোলো। কে কে আছো এখানে দেখি? এই জুমের লোকজন কোথায়? হাজার হাজার লোক। যারা যারা হাত তুলে রাখবা সবাইকে একটা করে গান গাইতে হবে এখন। কে কে আছো হাত তোলো। প্রশ্নের কথা জিজ্ঞেস করলো তো এতগুলো হাত তোলেন না ওরা। কথা তো শোনা যায় না বাকি ভাই, কথা তো শোনা যায় না। অবশ্য ঠিকই আছে, সাধারণ জ্ঞানের আসল শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস ডিপার্টমেন্টের মেধাবী শিক্ষার্থী বাকি বিল্লাহ সাধারণ জ্ঞানের পরবর্তী ক্লাস কন্টিনিউ করবে ইনশাআল্লাহ। ইংরেজি ডিপার্টমেন্টে যারা থাকে ভাই, তারা সব ডিপার্টমেন্টেই ভালো করে। সাধারণ জ্ঞান পড়াইলেও ভালো করে, বাংলা পড়াইলেও ভালোই করে। আচ্ছা ঠিক আছে, মনে হয়। তো যেটা বলছিলাম যে এখন শোনা যাচ্ছে? এখন যাচ্ছে? জি জি জি। আচ্ছা। তো ওই সাকিব ভাই জয়েন করবে অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই। তোমরা একটু যদি হয়ে থাকো, ফেসবুকে যারা লাইভে আছেন আশা করছি কিছুক্ষণের মধ্যে থেকে সবাই জয়েন করবেন। চলে যাওয়া একটু সমস্যা হচ্ছে। তো তোমরা যারা জুমে আছো, আজকে যারা মিটিং এ ছিলা, তোমাদের পড়াশোনা কি রেডি হচ্ছে? মানে আমরা আজকে সকালে আমাদের শিক্ষার্থী যারা আছে পেইড ব্যাচে, তাদের সবাইকে নিয়ে আমরা মন্থলি সেশনে বসেছিলাম। সেখানে তারা কিভাবে পড়াশোনা করবে বা কিভাবে শুরু করা উচিত, কোন জায়গা থেকে পড়াশোনা করা উচিত, পড়াশোনা গোছানোর স্টাইলটা কেমন হওয়া উচিত, কোন কোন বিষয়টা প্রায়োরিটি দিবে, এই জিনিসগুলো নিয়ে আমরা একটু বসেছিলাম। তো আহ তোমরা যারা সকালে ছিলে তাদের মধ্যে থেকে যদি তুমি একটু হাত করো। বাদ বাকিরা হাত নামাই ছিল, শুধু সকালে ছিল। মিটিং এর সামারিটা 1 মিনিটে বলতে পারবে এমন কেউ আছো? মিটিং সামারি 1 মিনিটে বলতে পারবে, শুধু তারা হাত করবে। কখন কি কারণ হাত তুলবে? আচ্ছা, রনি। ইউসুফ রহমান। আমিও করি খুব। তুমি কি সকালে ছিলাম মিটিং এ? জি ভাই। আচ্ছা। তোমাদের ভাইয়া, তুমি তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? জি ভাইয়া। আচ্ছা। সকালে মিটিং এ কি বুঝলা? মানে তোমার কি খাতাপত্র রেডি হয়েছে? টপিক নোট এবং নোট খাতা দুটো রেডি? প্রথম জি কথা। ভাইয়া।
ভেরি গুড। আচ্ছা, তো এগুলাতে আমরা কি 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 কারণে ব্যবহার করবো, কিভাবে ব্যবহার করবো এই জিনিসগুলোকে, বা পড়ার স্টাইলটা কেমন হওয়া উচিত বলে আমরা সকালে আজকে আলোচনা করলাম। এখানে আমাদের মূলত দিক নির্দেশনা দেওয়া হয়েছে যে আমরা আমাদের রুটিনটা কিভাবে গড়ে তুলবো, আমরা সেই অনুযায়ী আপনারা যে আমাদের প্রস্তুতিটাকে ঘুষাবো। আচ্ছা, তো আমরা তোমাদেরকে টপিক নোটের কথা বলেছি, ক্লাস নোট এবং টপিক নোট দুইটা আলাদা করে খাতা বানানোর কথা বলেছি প্রত্যেকটা সাবজেক্টে। এটার জি ভাই। কাজটা কি হবে স্যার, যদি যারা ছিল না ক্লাস বা এখন ক্লাস যারা নোটটা ফেসবুকে আছে? বলতে ক্লাস নোটটা বলতে বুঝেছেন যে এই ক্লাসে যেটা হবে সেই নোট, আর টপিক নোট বলতে বুঝেছেন যে ওই ক্লাসের বাইরে অন্য কিছু সংযোজন ওই টপিকের উপর। আচ্ছা, সাবিহা আছো? আচ্ছা, তামিম জয়েন করো। তামিম আসছো? সালাম আলাইকুম ভাইয়া। হ্যাঁ ভাই, ভোকাবুলারি নিয়ে আমাদের সবারই একটা ঝামেলা হয়। আর ভোকাবুলারি গুলো আমরা কিভাবে পড়বো আজকে সকালে একটু আলোচনা করেছিলাম, তুমি কি ছিলে মিটিং এ? জি ভাইয়া, মিটিং এ আমি উপস্থিত ছিলাম। আচ্ছা, তো তোমার যে ফ্রেন্ডরা ছিল না, যে সহপাঠীরা হ্যাঁ। থাকতে পারে না আজকে সকালে, যেহেতু এগুলোর কোনো রেকর্ডেড ভার্সন থাকবে না আমরা বলেছে, বা এখন যারা লাইভে আছে তারা যেহেতু একটু সুযোগ পাচ্ছে শোনার জন্য, ভোকাবুলারি গুলো আসলে কিভাবে পড়া উচিত, আমরা তোমাদেরকে ডেইলি ছোট ছোট অ্যামাউন্ট অফ ভোকাবুলারি দেওয়ার চেষ্টা করবো, মানে মেমোরাইজিং জি পার্ট, ভাইয়া, ইডিয়ম বলছেন বলা হয়েছিল ডাইজেস্ট থেকে, মানে ডাইজেস্ট থেকে পড়তে যেভাবে দিক নির্দেশনা দিবেন ওইভাবে পড়তে, আর এমনিতে টেক্সট বইয়ের উপর ভোকাব ভোকাবের জোর দিতে আর কি, ভোকাবুলারি গুলা নোট করে করে পড়তে। যেটা যে আমি বারবার পড়লে আমার মনে থাকে না, আমি প্রতিদিন পড়ি কিন্তু আমি ভুলে যাই, এই সমস্যার সমাধান কিভাবে হবে? এটা ভাইয়া বারবার পড়তে হবে, বারবার পড়লে আস্তে আস্তে এটা আয়ত্তে চলে আসবে। মানে এটা প্রথমে কেমন, তো বারবার পড়লেও আমি ভুলে যাই, এটা সমাধান কি হবে? মানে আমি আজকে যা পড়ছি দেখ- কালকে ভুলে যাচ্ছি, তাহলে কি কি করবো এটা আমি? আচ্ছা ভাইয়া, এইটার মানে প্রথম যদি 50টা ভোকাব থাকে, দেখা যায় প্রথমে 20টা বা 25টা, তারপর আবার 25টা পড়তে হবে, তারপর আবার একসাথে 50টা পড়তে হবে। আচ্ছা, ওই 50টা পড়া শেষ হইলে 25টা 25টা করে তারপর একসাথে 50টা আবার রিভাইজ করতে হবে, তাহলে দেখা যাবে অনেকগুলা ভোকাব আয়ত্তে চলে আসছে। রাকিব সাহেব ভাইয়া সম্ভবত চলে আসছে। জি ভাইয়া। হ্যাঁ, গ্রন্থিক আমাকে কোর্স দাও। ওকে, ঠিক আছে। তো তোমরা যারা মানে রাকিব সাহেব, তো ভোকাবুলারি গুলো ওইভাবেই পড়বা, যে প্রতিদিনেরটা প্রতিদিন পড়ার চেষ্টা করবা, এবং জি ভাইয়া। তার সাথে রিভিশন বাড়তে থাকবে। আশা করি এগুলো নিয়ে কোনো ঝামেলা থাকবে না ইনশাআল্লাহ। হ্যাঁ। ওকে, তো রাকিব ইজ রেডি। হ্যাঁ, নিচ্ছি। আচ্ছা, আমি আসলে খুবই দুঃখিত। আহ অবশ্য আমার দুঃখ প্রকাশ করেই বা লাভ কি? হ্যাঁ, যা হওয়ার সেটা হয়েই গেছে আর কি। আশা করি তোমরা সবাই আমাকে দেখতে পাচ্ছ, মানে আমার 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 তোমরা সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছ আর কি, এটা আশা রাখছি। তোমরা কি দেখতে পাচ্ছ আমার স্ক্রিন সবাই? জি, দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা সম্ভবত আরেকটু তো এক্সপ্যান্ড করে নিলে ভালো হয়, মানে হ্যাঁ, আমি এক্সপ্যান্ড করে নিচ্ছি। ঠিক আছে। ওকে, আমরা সেপ্টেম্বর অন যশোর রোড ছিলাম। সেপ্টেম্বর অন যশোর রোড, এই এই কবিতার রচয়িতাকে আমরা এখানে ছিলাম। তো আমরা একটু দেখি, আমরা বলেছিলাম সেপ্টেম্বর অন যশোর রোড যে কবিতাটা, এটা 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 রচনা করেছেন অ্যালেন গিন্সবার্গ। হ্যাঁ, সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটা রচনা করেছেন অ্যালেন গিন্সবার্গ। এবং অ্যালেন গিন্সবার্গ সম্পর্কে আমরা বলছিলাম যে এই জায়গায় অ্যালেন গিন্সবার্গের যে কবিতাটা, এইটা পরবর্তীতে বাংলায় অনুবাদ করা হয়েছে। অ্যালেন গিন্সবার্গের এই কবিতা বাংলায় অনুবাদ করা হয়েছে এবং সেটাকে গান হিসেবে গেয়েছেন মৌসুমী ভৌমিক। আমরা মৌসুমী ভৌমিকের ওই যে বিখ্যাত গান, আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউ চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো, এই গানটাও তোমরা সবাই শুনেছো আশা করছি। এবং এই মৌসুমী ভৌমিকের কণ্ঠে অ্যালেন গিন্সবার্গের মানে এই কবিতাটা অসাধারণ একটা ধ্বনি ব্যঞ্জনা তৈরি করে, এবং
শুনতে সেটা আসলে অন্যরকম একটা অনুভূতি। তোমরা ইউটিউবে সার্চ করে গানটা শুনতে পারো। গানটা হচ্ছে এরকম, শত শত, এই তোমরা শুনেছো এই গানটা? হ্যাঁ, শত শত চোখ আকাশটা দেখে, শত 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 মানুষের দল, দুধারে বসত বাসের ছাউনি কাদামাটি জল। হ্যাঁ, এক্স্যাক্টলি ইয়ামিন, ঠিক এই ধরনেরই গান। সেপ্টেম্বর হায় 71, যশোর রোড যে কত কথা বলে, এটা হচ্ছে গান। তো সেপ্টেম্বর অন যশোর রোড, এই কবিতাটির রচয়িতা হচ্ছে অ্যালেন গিন্সবার্গ। আমরা আমরা পরের যে প্রশ্ন আছে সেই প্রশ্নে চলে যাই এবং দেখার চেষ্টা করি। পরের প্রশ্ন হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র, মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র সংগ্রাম, সংগ্রামের পরিচালক কে ছিলেন? তাহলে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র সংগ্রামের পরিচালক কে ছিলেন, এইটাও কিন্তু মূলত প্রশ্ন এসেছে কোত্থেকে? প্রশ্ন কিন্তু এসেছে মূলত প্রশ্ন কিন্তু এসেছে হচ্ছে কোত্থেকে? বিভিন্ন চলচ্চিত্র থেকে, তাই না? তাহলে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র সংগ্রাম, এটা প্রশ্ন এসেছে কোত্থেকে? চলচ্চিত্র থেকে। এখন চলচ্চিত্র থেকে যে প্রশ্ন আসবে সেটাকে আমরা একইভাবে শিল্প, সাহিত্য, সংস্কৃতি, হ্যাঁ, সংস্কৃতি, এই 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 ইয়ের মধ্যে কিন্তু আমরা এটাকে ফেলি, মানে শিল্প সাহিত্য সংস্কৃতি এর মধ্যেই কিন্তু আমরা এটাকে অন্তর্ভুক্ত করে থাকি। তাহলে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র সংগ্রামের পরিচালক ছিলেন মূলত চাষী নজরুল ইসলাম। আমরা জানি চাষী নজরুল ইসলামকে কিন্তু তোমরা চেনো। এই লোকের নামের সাথে চাষী থাকলেও কিন্তু তিনি কিন্তু লোকটা আসলে চাষী ছিলেন না। তিনি কিন্তু অসাধারণ একজন চিত্র পরিচালক, এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র পরিচালনার ক্ষেত্রে তার আসলে বড় ভূমিকা ছিল। হাঙ্গর নদী গ্রেনেডের নাম শুনেছো তোমরা? সেলিনা হোসেনের লেখা হাঙ্গর নদী গ্রেনেড যে উপন্যাস, সেটাকে কিন্তু চিত্ররূপ দিয়েছেন চাষী নজরুল ইসলাম, এবং তিনি ছিলেন এই চলচ্চিত্র যে সংগ্রাম, সংগ্রাম চলচ্চিত্রে তিনি পরিচালক। আচ্ছা, এরপর আমরা দেখি যে মুরাল শব্দের অর্থ কি? মুরাল শব্দের অর্থ কি? মুরাল, মুরাল হচ্ছে এমন একটা ছবি যেটা দেয়ালে আঁকা হয়। তাহলে মুরাল হচ্ছে বেসিক্যালি দেয়াল চিত্র। এই দেয়াল চিত্রটা কয়েকভাবে আঁকা হইতে পারে। এটা ছাপের মাধ্যমে আঁকা হইতে পারে, কোনো কিছু একদম দেয়ালে উৎকীর্ণ করে আঁকা হইতে পারে। মুরাল শব্দের অর্থ মূলত দেয়াল চিত্র, দেয়ালে আঁকা হয় এরকম চিত্রই হচ্ছে বেসিক্যালি মুরাল। আচ্ছা, পরের প্রশ্নটা দেখি আমরা, যে কোন দেশটি নর্ডিক অঞ্চলভুক্ত নয়? আচ্ছা, এই মুরাল যেটা, এটাও কিন্তু শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে আসা প্রশ্ন। আমরা একটু ইয়ে করে দিই, আমরা একটু ম্যানেজ করে লিখে দিই, না হয় তোমরা এটা ভুল করবে। এটাও শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে আসা প্রশ্ন, শিল্প সাহিত্য সংস্কৃতি। আচ্ছা, এরপর আমরা চলে যাই পরের প্রশ্নে এবং দেখি কোন দেশটি নর্ডিক অঞ্চলভুক্ত নয়। কোন দেশটি নর্ডিক অঞ্চলভুক্ত নয়? আচ্ছা, নর্ডিক অঞ্চলভুক্ত নয় কোন দেশ, এটা জানতে চেয়েছে এখানে, যে কোন দেশটি নর্ডিক। তাহলে নর্ডিক অঞ্চল এটা পৃথিবীর বিভিন্ন অঞ্চল, তার মানে অন্য কথায় পৃথিবীর মানচিত্র বা পৃথিবীর যে ভৌগোলিক, পৃথিবীর যে ভৌগোলিক গঠন, হ্যাঁ, সেখান থেকে আসা প্রশ্ন। মানচিত্র বা পৃথিবীর ভৌগোলিক গঠন থেকে আসা প্রশ্ন হচ্ছে এটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রশ্ন জানতে চেয়েছে যে কোনটি নর্ডিক অঞ্চলভুক্ত নয়। নর্ডিক অঞ্চল হচ্ছে পৃথিবীর সবচেয়ে উত্তর দিকের অঞ্চল, যেটা মানে পৃথিবীর একদম উত্তরের অঞ্চল, যেটা একদম হচ্ছে ইউরোপের উপরের দিকে, ইউরোপ থেকে একদম উপরের দিকে যে অঞ্চল, সেটাকে আমরা নর্ডিক অঞ্চল বলি। আমরা সেটাকে স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল বলি, কয়েকটা নামে আমরা সেটাকে ডাকি। তো এই এই দেশগুলো মনে রাখার কৌশল হচ্ছে FINDS, ফাইন্স। ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন। ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন। তাইলে এর মধ্যে নাই কোনটা? আমরা দেখছি ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন। তাহলে নেদারল্যান্ড এর মধ্যে নাই। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে নেদারল্যান্ড, এটা নর্ডিক অঞ্চলভুক্ত দেশ নয়। নেদারল্যান্ড নর্ডিক অঞ্চলভুক্ত দেশ নয়। পরে আমরা দেখি নিচের কোনটি ইউএনও এর সঙ্গে সংশ্লিষ্ট নয়। ইউএনও মানে কি? ইউএনও মানে হচ্ছে ইউনাইটেড ইউনাইটেড নেশন ইউনাইটেড নেশন অর্গানাইজেশন। তার মানে জাতিসংঘভুক্ত অর্গানাই আচ্ছা, আমি সংক্ষেপে লিখতে, আচ্ছা ঠিক আছে, অর্গানাইজেশন। হ্যাঁ, তো ইউএন এর সাথে সংশ্লিষ্ট নয়, মানে ইউনাইটেড নেশন অর্গানাইজেশন বা জাতিসংঘের সাথে সংশ্লিষ্ট কোন সংস্থা নয় সেটা জানতে চেয়েছে। আইএলও সংশ্লিষ্ট, WHO সংশ্লিষ্ট, আসিয়ান সংশ্লিষ্ট নয় ইউএন অর্গানাইজেশনের সাথে, বরঞ্চ আসিয়ান হচ্ছে আরেকটা আঞ্চলিক সংস্থা। কাজেই আসিয়ানই এখানে সঠিক উত্তর, আসিয়ান ইউএন এর সঙ্গে সংশ্লিষ্ট নয়।
পরের প্রশ্নটা আমরা দেখি কি আছে। আচ্ছা, ওইটাও কিন্তু জাতিসংঘ থেকে আসা প্রশ্ন। পরের প্রশ্নটা, কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর হয় কবে? এটাও কিন্তু ইতিহাস থেকে আসা প্রশ্ন। ইতিহাস, কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরের ইতিহাস দেখি। 1912 সালে রাজা পঞ্চম জর্জ 1912 সালে রাজা পঞ্চম জর্জ কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করেন। তাহলে 1912 সালে রাজা পঞ্চম জর্জ কলকাতা থেকে দিল্লিতে তার রাজকীয় ফরমানের মাধ্যমে রাজধানী স্থানান্তর করেন, এবং কলকাতার যে গৌরব সেটা পুরোপুরি ভাবে চলে যায় কলকাতা থেকে দিল্লিতে, এবং তারপর থেকে ভারতের রাজধানী দিল্লি। আচ্ছা, এরপর যে প্রশ্ন সেটা হচ্ছে ইসরায়েল প্যালেস্টাইন দ্বন্দ্বের মূল কারণ কি? এটাও কিন্তু হচ্ছে, এটা আন্তর্জাতিক বিবিধের মধ্যে আমরা ফেলতে পারি, বা নানা বিরোধের মধ্যে আমরা এটাকে আনতে পারি, এবং আন্তর্জাতিক ইতিহাসের মধ্যেও এটাকে নিয়ে আসতে পারি। হ্যাঁ, ইতিহাসে কিন্তু ইসরায়েল প্যালেস্টাইন দ্বন্দ্বের মূল কারণ খুব গুরুত্ব সহকারে আলোচনা করা হয়ে থাকে। তাহলে ইসরায়েল প্যালেস্টাইন দ্বন্দ্বের কারণ হচ্ছে ইতিহাস, কারণ হচ্ছে ধর্ম, কারণ হচ্ছে প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে ইসরায়েলের অস্বীকৃতি। তবে ইসরায়েল প্যালেস্টাইন দ্বন্দ্বের একেবারে মূল কারণ এখানে জানতে চেয়েছে। এই মূল কারণটা হচ্ছে প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে ইসরায়েলের অস্বীকৃতি, এটাই হচ্ছে মূল কারণ। তার মানে যদি একটা কারণ বলতে বলা হয় তাহলে হচ্ছে সেইটা, প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে ইসরায়েল স্বীকৃতি দিতে চায় না, এটাই হচ্ছে মূল কারণ। ওকে, তাহলে বিভিন্ন বিরোধপূর্ণ অঞ্চল বা বিরোধের ইতিবৃত্ত এই মানে টপিক থেকে আসা একটা প্রশ্ন, অথবা আন্তর্জাতিক বিবিধ থেকে আসা একটা প্রশ্ন। পরে দেখি 76-এর মনন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ, এটাও ইতিহাস থেকে আসা প্রশ্ন। 76-এর মনন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ কবে দেখা দিয়েছিল সেটি জানতে চেয়েছে, ইতিহাস থেকে আসা প্রশ্ন। 76-এর মনন্তর তার মানে কোন একটা 76-এ আসছে, কিন্তু এখানে 1376 আছে, 1176 আছে, 1876 আছে, 1076 আছে। তাহলে এই 76-এর মনন্তর এই দুর্ভিক্ষ কত সালে দেখা গিয়েছিল? দেখা গিয়েছিল বাংলা 1176, ইংরেজি 1770 সালে। ইংরেজি 1770 সালে। হ্যাঁ, তখন হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বৈত শাসনের কারণে এই ভয়াবহ দুর্ভিক্ষ, যেটা বাংলা 1176-এ 76-এর মনন্তর এটা দেখা গিয়েছিল। তাহলে এটাও ইতিহাস থেকে আসা প্রশ্ন। আচ্ছা, এইখানে হ্যাঁ সবাই প্রশ্নের উত্তর দিচ্ছে। তারপর আমরা দেখি যে তারিখ কোন ভাষার শব্দ? এইটা আসলে মানে এইটা মূলত আসলে সাধারণ জ্ঞানের প্রশ্ন না, বেসিকলি এটা বাংলার প্রশ্ন। হ্যাঁ, মূলত এটা বাংলার প্রশ্ন, সাধারণ জ্ঞানের মধ্যে এখানে দিয়ে দিয়েছে। তারিখ কোন ভাষার শব্দ? তারিখ হচ্ছে আরবি ভাষার শব্দ। হুম, তারিখ হচ্ছে আরবি ভাষার শব্দ। আচ্ছা, এরপর আমরা চলে যাই পরের প্রশ্নে, হলোকাস্ট বলে চিহ্নিত করা হয় কোনটিকে? দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে আসা প্রশ্ন বা ইতিহাস থেকে আসা প্রশ্ন, মূলত এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ, আমরা এখানে লিখি ইতিহাস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস থেকে আসা প্রশ্ন। তাহলে কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ লড়াই, না। কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ সংঘাত হলোকাস্ট না। হুতু আর তুৎসিদের লড়াই হবে না, এটাও না। এটাও হলোকাস্টের মধ্যে না। গুয়ান্তানামোর বন্দীদের উপর নির্যাতন, না, এটাও হলোকাস্ট না। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ইহুদি নিধন, এটা হচ্ছে হলোকাস্টের বিষয়বস্তু। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের উপর বিশাল অত্যাচার করা হয়েছিল, এবং তখন আমরা জানি অ্যানা ফ্রাঙ্ক নামে একজন মেয়ে, সে তার ডায়েরি লিখেছে। অ্যানা ফ্রাঙ্ক, তোমরা কেউ অ্যানা ফ্রাঙ্কের ডায়েরিটা পড়েছো কিনা আমি জানি না। হ্যাঁ, ডায়েরি অফ আ ইয়ং, মানে অফ এ ইয়াং গার্ল, এই নামে অ্যানা ফ্রাঙ্কের ডায়েরিটা পরবর্তীতে পাবলিশ করা হয়েছে, প্রকাশ করা হয়েছে। অ্যানা ফ্রাঙ্কের এই ডায়েরি বাংলা সহ বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছে, এবং এটা কিন্তু খুব বিখ্যাত একটা ঘটনা। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদি নিধনের জন্য পোল্যান্ডের অসউইচ নামে একটা বন্দিশালা ছিল, যেটা খুব জঘন্য উপায় সেখানে বন্দীদেরকে মেরে ফেলা হয়েছে। এছাড়া আমরা দেখেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময় ইহুদি নিধনের উপর আহ একটা একটা আহ মানে ওই সময়কার মানে অনেক চলচ্চিত্র পরিচালক পরবর্তীতে মুভি বানিয়েছেন, এবং তাদের মধ্যে তোমরা হয়তো দেখেছো লাইফ ইজ বিউটিফুল। হ্যাঁ, এইটা তোমরা হয়তো দেখেছো, নাকি ইটস এ বিউটিফুল লাইফ, ইটস এ বিউটিফুল লাইফ সম্ভবত মুভিটার নাম। হ্যাঁ, মানে খুব অসাধারণ অসাধারণ একটা মুভি, দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময় ইহুদিদের উপর ইহুদিদের নির্যাতন করার উপরে। ওকে, তারপর আমরা দেখি মানবাধিকার দিবস, এটা বিভিন্ন দিবস থেকে আসা প্রশ্ন। মানবাধিকার দিবস পালিত হয় মূলত 10 ডিসেম্বর। কেন 10 ডিসেম্বর মানবাধিকার দিবস পালিত হয়? মানবাধিকার দিবস 10 ডিসেম্বর পালন হওয়ার মূল কারণ হচ্ছে যে 10 ডিসেম্বর তারিখে
ওই যে ইউডিএইচআর বা ইউনিভার্সাল ডিক্লিয়ারেশন অফ হিউম্যান রাইটস বা আন্তর্জাতিক মানবাধিকার ঘোষণা যেটা, সেই ঘোষণাটা দেয়া হয়েছিল। এই জন্য 10 ডিসেম্বর মানবাধিকার দিবস পালিত হয়ে থাকে। 10 ডিসেম্বর মানবাধিকার দিবস পালিত হয়ে থাকে। হ্যাঁ, 1948 সালে 10 ডিসেম্বর দেওয়া হয়েছিল। এরপরে দেখি, হ্যাঁ এরপরে দেখি পরের প্রশ্নটা, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রের শিরোনাম কি ছিল? বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রের শিরোনাম, আমরা অনেকেই ভুল করে থাকি একটা বিষয়। একটা একটা হচ্ছে স্বাধীনতার ঘোষণা, আর একটা হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্র। স্বাধীনতার ঘোষণা যেটা, সেটা হচ্ছে ডিক্লিয়ারেশন অফ ইন্ডিপেন্ডেন্স। তাইলে স্বাধীনতার ঘোষণা যেটা, সেটা হচ্ছে ডিক্লিয়ারেশন অফ ইন্ডিপেন্ডেন্স। আর স্বাধীনতার ঘোষণাপত্র যেটা, সেটা হচ্ছে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স। প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, ঠিক আছে? তাহলে একটা হচ্ছে স্বাধীনতার ঘোষণা আর একটা হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্র। স্বাধীনতার ঘোষণা হচ্ছে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার ঘোষণাপত্র হচ্ছে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, ঠিক আছে? তাহলে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র হচ্ছে দা প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স। এটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রের শিরোনাম, দা প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, ঠিক আছে? তাহলে ঘোষণা আর ঘোষণাপত্রের মধ্যে তফাৎ আশা করি বুঝতে পেরেছ। পরের ওইটা কিন্তু আসছে ইতিহাস থেকে, এটা ঠিক আছে, এটাও ইতিহাস থেকে আসা প্রশ্ন, বা স্বাধীনতার ঘোষণাপত্র, এটা মুক্তিযুদ্ধের ইতিহাস আর কি। ওকে, তারপর দেখি বঙ্গবন্ধুর অনুরোধে ভারতীয় মিত্রবাহিনী কখন স্বাধীন বাংলাদেশ ত্যাগ করে? এটাও ইতিহাস থেকে আসা প্রশ্ন। বঙ্গবন্ধু দেশ স্বাধীন হওয়ার পরপরই ভারতীয় মিত্রবাহিনীকে বাংলাদেশ ত্যাগ করার ব্যাপারে অনুরোধ করেছিলেন, এবং বঙ্গবন্ধুর জন্মদিন 17 মার্চ 1972, তার জন্মদিন উপলক্ষে ইন্দিরা গান্ধী সৈন্য অপসারণ শুরু করেন, এবং 17 মার্চ 1972 ভারতীয় সৈন্যরা বাংলাদেশ ছেড়ে চলে যাওয়া শুরু করে, এবং কয়েকদিনের মধ্যেই তারা বাংলাদেশ ত্যাগ করে। তাহলে এটা হচ্ছে ইতিহাস থেকে আসা প্রশ্ন। পরের প্রশ্নে চলে যায়, বাংলাদেশের সবচেয়ে বড় স্থলবন্দর কোনটি? আমরা জানি বাংলাদেশের সবচেয়ে বড় স্থলবন্দর এবং একমাত্র সরকার নিয়ন্ত্রিত স্থলবন্দর হচ্ছে বেনাপোল স্থলবন্দর। বেনাপোল স্থলবন্দর বা বেনাপোল ল্যান্ডপোর্ট, এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় স্থলবন্দর। বেনাপোল স্থলবন্দর হচ্ছে সবচেয়ে বড়। তাহলে এই যে স্থলবন্দর, যেটা এদিক দিয়ে শুধুমাত্র মানুষজন যাওয়া আসা করতে পারে এমনটা না, এদিক দিয়ে পণ্য আমদানি রপ্তানিও হয়ে থাকে পার্শ্ববর্তী দেশ থেকে। ওকে, তাহলে এই যে বাংলাদেশের সবচেয়ে বড় স্থলবন্দর, এইটা কিন্তু দুই ভাবে আমরা এই প্রশ্নটাকে আমরা করতে পারি। এক হচ্ছে বাংলাদেশের প্রশাসন, এটা যদি প্রশাসন না, এটা আসলে বাংলাদেশের যে বাণিজ্য, হ্যাঁ অর্থনীতি, এগুলা থেকে বাণিজ্য অর্থনীতি এই ক্যাটাগরির মধ্যে আমরা এটাকে অন্তর্ভুক্ত করতে পারি। পরের যে প্রশ্নটা, ইউরোপীয় বণিকদের মধ্যে কারা সর্বপ্রথম ভারতে আসে? এটা প্রাচীন ইতিহাস থেকে আসা প্রশ্ন সরাসরি, এবং লেকচার থেকে হুবহু আসা। ইউরোপীয় বণিকদের মধ্যে সর্বপ্রথম ভারতে আসে পর্তুগিজরা। ভাস্কো দা গামা তিনি সর্বপ্রথম ভারতে আসার জলপথ আবিষ্কার করেন, এবং ইউরোপীয় বণিকদের মধ্যে সর্বপ্রথম ভারতে আসে পর্তুগিজরা। পরের প্রশ্ন দেখি, 2023 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেছিলেন কে? বিভিন্ন পুরস্কার থেকে আসা প্রশ্ন। আমরা জানি 2023 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেছিলেন ইয়ন ফসে। ইয়ন ফসে 2023 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। ইয়ন ফসে 2023 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। আচ্ছা, এরপর আমরা দেখি যে কোনটি জাপান সাগর পিত সাগরের মাঝে অবস্থিত? এইটাও হচ্ছে বিশ্বের ভৌগোলিক অবস্থান বা ভৌগোলিক যে এককগুলো আছে সেখান থেকে আসা প্রশ্ন। ভৌগোলিক অবস্থান লিখে আমরা, আচ্ছা, এটাও মানচিত্র পড়ানোর সময় ভালো মতো পড়িয়ে দেওয়া হয়। জাপান সাগর এবং পিত সাগর বা ইয়েলো সি, জাপান সাগর হচ্ছে জাপান সি, আর পিত সাগর হচ্ছে ইয়েলো সি, মানে জাপান আর মঙ্গোলিয়ার মধ্যে কোনটা অবস্থিত? কোরীয় উপদ্বীপ অবস্থিত। কোনটা? কোরীয় উপদ্বীপ। উত্তর কোরিয়া আর দক্ষিণ কোরিয়া অবস্থিত একদম জাপান সাগর, আর উপরে হচ্ছে ইয়েলো সি বা মানে হলুদ সাগর, এটার মধ্যে পিত সাগরের মধ্যে। ওকে, তারপরের প্রশ্নটা দেখি যে কোন দেশ প্রথম ভার্চুয়াল ব্যাংক অনুমোদন দেয়? ভার্চুয়াল ব্যাংক, এটাও কিন্তু বাংলাদেশের অর্থনীতি, এবং অর্থনীতির চেয়ে বড় হচ্ছে এটা সাম্প্রতিক থেকে আসা প্রশ্ন। সাম্প্রতিক থেকে আসা প্রশ্ন। তাহলে কোন দেশ সর্বপ্রথম ভার্চুয়াল ব্যাংক অনুমোদন দেয়? আমরা জানি পৃথিবীর প্রথম দেশ হিসেবে তাইওয়ান ভার্চুয়াল ব্যাংক অনুমোদন দিয়েছে, এবং প্রত্যেকটা দেশই কিন্তু আস্তে আস্তে ডিজিটাল মুদ্রাকে উৎসাহিত করছে। হ্যাঁ, বাংলাদেশ বাদে, বাংলাদেশ ডিজিটাল মুদ্রাকে উৎসাহিত করে না, বরঞ্চ নিরুৎসাহিত করে। হ্যাঁ, ভার্চুয়াল ব্যাংকে প্রথম অনুমোদন দেয় হচ্ছে তাইওয়ান। পরের প্রশ্ন দেখি যে উইঘুর জাতিগোষ্ঠী কোন দেশের বংশোদ্ভূত মুসলিম সম্প্রদায়?
এটা হচ্ছে বিভিন্ন নৃতাত্ত্বিক গোষ্ঠী, নৃতাত্ত্বিক গোষ্ঠী বিভিন্ন নৃতাত্ত্বিক গোষ্ঠী থেকে আসছে। উইঘুর জাতিগোষ্ঠী মূলত তুরস্কের তুরস্কের বংশোদ্ভূত। তুরস্কের বংশোদ্ভূত হচ্ছে উইঘুররা। তাহলে উইঘুর জাতিগোষ্ঠী মূলত তুর্কি বা তুরস্কের বংশোদ্ভূত মুসলিম সম্প্রদায়। তারপর দেখি ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ফলে ভারতীয় উপমহাদেশের কোন শিল্প ধ্বংস হয়? এটাও কিন্তু মূলত ইতিহাস থেকে আসা প্রশ্ন, এবং এইটা একই সাথে পৌরনীতিতেও আলোচনা আছে। তো যাই হোক, আমরা ওই কথায় যাব না। ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ফলে ভারতীয় উপমহাদেশের বস্ত্র শিল্প ধ্বংস হয়ে গিয়েছিল। কারণ যখন শিল্প বিপ্লব হয়, শিল্প বিপ্লব হওয়া সাধারণত ইংল্যান্ডে প্রচুর কলকারখানা হয়, এবং সেখানে আহ, মানে ইংল্যান্ডের ওই কলকারখানায় এত প্রোডাক্ট উৎপাদন হতো, সবগুলোর বড় বাজার ছিল ভারতীয় উপমহাদেশ। ভারতীয় উপমহাদেশের বস্ত্র শিল্প ধ্বংস হয়ে যায়, আর ইউরোপীয় বস্ত্র শিল্প আস্তে আস্তে উপরে উঠে আসে। পরের প্রশ্নটা দেখি, আন্তর্জাতিক অভিবাসী দিবস কত তারিখে? আমরা জানি আন্তর্জাতিক অভিবাসী দিবস হচ্ছে 18ই ডিসেম্বর। এই দিনটাকে আন্তর্জাতিক অভিবাসী দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। এখন অনেকেই হয়তো অভিবাসী শব্দটার সাথে পরিচিত, অনেকেই হয়তো অভিবাসী শব্দটার সাথে পরিচিত না। হ্যাঁ, এই শরণার্থী, অভিবাসী বা আশ্রয় প্রার্থী, এই বিষয়গুলোর অর্থ কাছাকাছি একই রকম। অভিবাসী হচ্ছে যিনি নিজের দেশ ত্যাগ করে অন্য দেশে যেয়ে থাকতে চান, তিনি হচ্ছেন অভিবাসী। তাহলে এই অভিবাসন প্রত্যাশীদের জন্য একটা বিশেষ তারিখ হচ্ছে 18ই ডিসেম্বর। এটা হচ্ছে আন্তর্জাতিক অভিবাসী দিবস। আচ্ছা, তো এই ছিল মোটামুটি আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের 23-24 সেশনের প্রশ্ন। আমরা ডি ইউনিটের 23-24 সেশনের প্রশ্ন বিশ্লেষণের দিকে যাব। তার আগে তোমাদের যাদের প্রশ্ন আছে তারা প্রশ্ন করতে পারো, আমরা সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, একজন বলেছে 12ই মার্চ মিত্রবাহিনী দেশ ত্যাগ করে শেখ মুজিবের অনুরোধে। আচ্ছা ভাইয়া, 12ই মার্চ থেকে 17ই মার্চ পর্যন্ত ভাইয়া, ঠিক আছে? 12ই মার্চ থেকে 17ই মার্চ, হ্যাঁ, মিত্রবাহিনী দেশ ত্যাগ করে, এটা 12ই মার্চ না, এটা মূলত হবে হচ্ছে 17ই মার্চ। ওকে, তারপর কারো কোনো প্রশ্ন আছে কিনা ভাইয়ার? আচ্ছা, রাফিয়া। রাফিয়া, রাফিয়া কথা বলতে না পারলে শরাফত বলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, যেটা হচ্ছে কথা সেটা হচ্ছে যে মনে করেন যে আমাদের হচ্ছে জিকেটা কোথা থেকে পড়তে হবে, মানে এটা কি হ্যাঁ টেক্সট হ্যাঁ, বুক, জিকেটা কোথা থেকে পড়তে হবে, টেক্সট বুক ভিত্তিক নাকি হলো কোনো জিকে বই থেকে? আমরা যা পড়াবো তাই পড়বা, and সেটা যেখানে পাওয়া যাবে সেখান থেকে পড়বা। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আমরা তো তোমাদেরকে মানে শীট প্রোভাইড করব, তার সাথে আমরা বলে দেবো কোত্থেকে কি পড়তে হবে, সেখান থেকে পড়বা। আচ্ছা। এই শাহরিয়ার, এটাকে শাহরিয়ার জিসান। ভাই ওই যে আইকিউ যে কোশ্চেনটা দেখাচ্ছিলেন ওটা একটু আরেকবার একটু দেখা দিতেন। হুম, আইকিউ যে কোশ্চেনটা দেখাইছেন, হুম। আইকিউ যে ধারার একটা অঙ্ক আছে ওইটা যদি আরেকবার একটু বুঝাই দিতেন। হো, ধারার অঙ্ক, ওইটা তো আর বোঝানোর কিছু নাই রে ভাই, ওইটা প্রত্যেকটা তুমি 2 দিয়ে ভাগ করো। মানে 1 2 ছিল, 2 এর পরে আছে 1, 1-এর পরে আছে হাফ, হাফের পরে আছে 1/4। তো এই প্রত্যেকটাকে আসলে 2 দিয়ে ভাগ করছে, 2-কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 1 হয়। এই 1 হুম, হয়েছে পরেরটা, 1-কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? হাফ হয়, সেটা হচ্ছে তার আচ্ছা, পরের দ্বারা। আর হাফকে 2 দিয়ে ভাগ করলে 1/4, তাই না? আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, 1/4-কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 1/8। হ্যাঁ, তা সেটাই তো, 1/8ই তো উত্তর, সেটাই তো বলেছি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছিলাম। হুম। এরপরে কি হাত নামায় না কেন? সরাহত হোসেন টোসেন হাত নামায় না কেন? আশরাফুল বলো। আশরাফুল বলো।
ইব্রাহিম, মোহাম্মদ হিজির, সালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া কোরাম সংখ্যাটা যদি আরেকবার আলোচনা করতেন ভালো হতো আর কি। ভাইয়া কোরাম সংখ্যা হচ্ছে একটা অধিবেশন বসতে ন্যূনতম যে সংখ্যা লাগে সেটা হচ্ছে কোরাম সংখ্যা। কোরাম সংখ্যা বাংলাদেশের মানে সংসদের জন্য হচ্ছে 60 জন, 5 ভাগের 1 ভাগ। আচ্ছা, হ্যালো মৌমিতা দে। ভাইয়া। হ্যালো হ্যালো, হ্যালো ওরে ভাই শুনতেছি, বলো। ভাই, আজানের নামাজ পড়ার সময় দিবেন না? এখন নামাজ পড়তে যাবো। ভাই আর আধা ঘন্টা মধ্যে তোমাদের পরবর্তী শেষ হয়ে যাবে, তো নামাজ পড়ার সময় দেওয়ার জন্য তুমি হাত তুলে বসে আছো। মৌমিতা দে। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসলে এই মুহূর্তে আমাদেরকে স্যার জিকে কিছু কি আগানো উচিত, মানে এখন তো স্যার প্রশ্ন বিশ্লেষণ চলতেছে, তো আমি তো হচ্ছে মানে গিয়ে তুমি বলতে চাচ্ছ মৌমিতা যে তোমাদের প্রশ্ন বিশ্লেষণে তোমাদের জিকে কিছু আগাচ্ছে না? না না না, আমি সেটা বলছি না। আমি বলছি তাহলে যে কি করছো? আমাদেরকে এখন বাড়তি কিছু পড়া উচিত বা আগে রাখা উচিত কিনা সেটা জিজ্ঞাসা করতেছি। তার মানে মানে তুমি এখন তো বলতে হচ্ছে চাচ্ছ যে তোমাদের যা পড়া হচ্ছে সেটা তোমাদের মানে এনাফ হচ্ছে না, তোমরা না আরো না পড়তে পারো। না না, গ্রুপে দেখছি কি অনেকে হচ্ছে যে বিভিন্ন বই পড়তেছে, এটা পড়তেছে সেটা পড়তেছে, মানে আমি হচ্ছে কি এই যে ক্লাসের স্লাইড গুলোই পড়তেছে, এগুলোই নোট করতেছে, এগুলোই পড়তেছি। তো আমার কি হচ্ছে কি আর এক্সট্রা কোনো বই পড়া উচিত কিনা এখন তো তুমি সেটা এগুলা বলছি। পড়ো, এগুলা পড়ো, তারপরে দেখো তুমি অন্যদের চেয়ে পিছায় যাও কিনা। ঠিক আছে মৌমিতা? আচ্ছা স্যার, আচ্ছা। ক্লাস তো শুরু অন্যরাও হবে যা স্যার, পড়বে জানি ভাইয়া তো, শেষ হ্যাঁ পর্যন্ত ওই তুমিও প্রশ্নটা। তাই পড়বা। বুঝতে পেরেছো? এখন অন্যরা হয়তো একটু বেশি বুঝতে পারছে তোমার চেয়ে, হ্যাঁ তারা যেটা বুঝতেছে তারা করতেছে, আর তুমি যেটা বুঝবা তুমি সেটা করবা। তবে তুমি পিছিয়ে যাচ্ছ না, কারণ তোমার যা পড়তে হবে সেটা আমরা পড়াচ্ছি। জি জি স্যার, হ্যাঁ, ঠিক আছে। জাস্ট আমাদের সাথে কোপ আপ করো, এটাই হচ্ছে হ্যাঁ কথা। হ্যাঁ। ঠিক আছে। মোহাম্মদ আউসাফ সাগির। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই বলছি এখন কি আমাদের সাম্প্রতিক থেকে কিছু পড়া উচিত এখন? না, এখন আপাতত সাম্প্রতিক লাগবে না। তবে আচ্ছা, ঠিক আছে। তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স কালেক্ট করে রাখবে এবং কারেন্ট অ্যাফেয়ার্স যে বিভিন্ন পরীক্ষার যে প্রশ্নগুলো দেয় ওগুলো সলভ করার চেষ্টা করবে, ভালো হবে। ঠিক আছে আলসাফ, ভাই, তোমার থ্যাংক বাসা ইউ। কোথায়? কলেজ কোথায়? হ্যাঁ ভাইয়া, রাজশাহীতে। এই তো, ঠিক আছে। ও কালকে আমার ক্লাসে প্রশ্ন করছিল সাকিব, এই জন্য বলেছিলাম যে আজকে তোর ক্লাসে এসে প্রশ্ন করতে। ঠিক আছে। শবনম মিলি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম শবনম। ভাইয়া আন্তর্জাতিক অভিবাসী দিবস যে বুঝাইছিলেন, অভিবাসীটা আমি আসলে বুঝতে পারি নাই। আরে অভিবাসী মানে হইতেছে যাদের নিজের দেশে থাকতে ভালো লাগে না, এরা অন্য দেশে যায় থাকতে চায়। লাইক তোমার ভাই বোন, বড় ভাই, ছোট বোন, চাচা চাচি, খালা ফুফু মামা, হ্যাঁ এরকম কেউ আছে যে দেশের বাইরে যে সেই দেশের নাগরিক হইতে চায়? আছে না? আমাদের দেশের অনেকেই দেখবা ফৈন্নিরা আছে যারা কি করে, যারা ইউরোপের মানে মানে নিতে চায়। হ্যাঁ মানে ইউরোপিয়ান কোন একটা দেশে ঢুকে সেইখানকার গ্রিন কার্ড নেয়ার জন্য, হ্যাঁ তারা নিজেদের জান জীবন সব উৎসর্গ করে ফেলে। একেবারে দেখবা যে লিবিয়াতে যাওয়ার জন্য মরে যায়, কেন? কারণ লিবিয়াতে ইতালিতে যেয়ে ঢুকবে, ইউরোপে ঢুকা এটা তাদের জীবনের একমাত্র শখ। এবং সেই সৈন্যগুলো দেখবো বেশিরভাগই ভূমধ্যসাগরে নৌকা পার হইতে যায় মারা যায়। হ্যাঁ অনেকে আছে যে যারা আমেরিকা যাওয়ার জন্য আমাজনের গহীন জঙ্গলের মধ্যে নিয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরায় ঘুরায় শেষ পর্যন্ত মানে আবার পিটায় পিটায় বাপের কাছে উল্টা টাকা চায়, এরকম ঘটনা ঘটে না? এরা হচ্ছে অভিবাসন প্রত্যাশী, কারণ এরা অন্য দেশে যে সেই দেশের নাগরিক হতে চায়। বুঝছো? এদেরকে অভিবাসী বা অভিবাসন প্রত্যাশী বলে। জি ঠিক ভাইয়া, আছে। তারপর আরেকটা প্রশ্ন আছে আমার। আরো জি স্যার ভাইয়া, টেকসই উন্নয়ন সংক্রান্ত 2030 এজেন্ডাতে লক্ষ্য ছিল 17টি, কিন্তু ভাই আপনি বলছিলেন যে মূল লক্ষ্য আরো কয়েকটা জানি ছিল, কি জানি বলছিলেন, এটা একটা মানে সঠিক। টার্গেট ছিল, সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা যেটা, সেটা হচ্ছে 169টা সুনির্দিষ্ট লক্ষ্য। হুম, জি ভাইয়া, এটা ধন্যবাদ। বলেছি। এই কে এটা? মির্জা তন্নি? আরে এ তো মির্জা বংশের লোক দেখা যায়। আগে আমরা বাংলা সিনেমা যখন দেখতাম তখন সেখানে দেখতাম যে যে মির্জা সাহেব থাকতো, উৎস আরেক পাশে থাকতো আরেকটা সাহেব, দুইজনের মধ্যে বিরাট জ্ঞানজাম থাকতো নায়ক নায়িকা নিয়ে। যাই হোক, এই মির্জা জি তন্নি ভাইয়া। বলো। ভাইয়া, ব্রিক্স এর সদর দপ্তর কোথায় এটা আসলে আমি এক জায়গায় পাইছিলাম, কোনোটাই না।
মানে বেইজিং, সাংহাই, মস্কো। আপনি যে এখন প্রশ্ন সব করছেন সেখানে সাংহাই বলছেন, এখন এটার মধ্যে কনফিউশন আছে, সাংহাই না কোনোটাই না। গুগলে সার্চ দিছি, আচ্ছা সেখানে সদর দপ্তর নাই। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি তোমার কথা। দেখো, মূল ব্যাপার হচ্ছে ব্রিক্স এর যে ব্যাংক আছে হচ্ছে এনডিবি, যেটা, ঠিক আছে? তোমরা এনডিবি চেনো তো? এনডিবি, বুঝতে পেরেছো আমার কথা? ব্রিক্স এর একটা ব্যাংক আছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক নামে, ঠিক আছে? এনডিবি যেটা, এনডিবি সদর দপ্তর হচ্ছে সাংহাইতে, ঠিক আছে? চীনের সাংহাই শহর হচ্ছে এনডিবি সদর দপ্তর। তো ব্রিক্স যেটা, সেই ব্রিক্স এর আসলে নির্দিষ্ট কোনো সদর দপ্তর নেই, ঠিক আছে? এনডিবির যে সদর দপ্তরটা সেইটা মানে সেইখানে প্রয়োজনে ব্রিক্স এর লোকজন বসে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়, মানে প্রচলিত অর্থে ব্রিক্স এর কোনো সদর দপ্তর নেই, ঠিক আছে? তারপরে মির্জা, তন্নি, আচ্ছা, এরপরে কে আছো? রাফিয়া, বলো রাফিয়া। রাফিয়া বলো। সরি ফর লেট। এখানে আমাদের বিভিন্ন ভার্সিটির জন্য কিছু নির্দিষ্ট টপিক, আই মিন বলতে চাচ্ছি যে কিছু নির্দিষ্ট টপিক ধরে এগোতে হয়, মানে বিভিন্ন ভার্সিটি বিভিন্ন টপিক, কিন্তু সার্বিকভাবে ওগুলো একই পথ অনুসরণ করে চলে। আচ্ছা, মানে তুমি কি বিষয়টা আমাকে জানাচ্ছ নাকি মানে তুমি কোনো প্রশ্ন করছো? না, আমি একজন যেতে পারছি না। বলতেছে যে এখানে যেটা ধরেন সাম্প্রতিক, কিছুক্ষণ আগে একটা স্যার ছিলেন, উনি বলতেছিলেন যে এখন যে সাম্প্রতিক ওটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য সাংবাদিকতার মধ্যে পড়বে, অর্থাৎ আহ এই টাইপের যে কিছুটা এই বিভিন্ন প্রশ্নগুলো এক একটা ভার্সিটির জন্য এক একটা রকম ভাবে পড়তে হয়। হ্যাঁ, পড়াশোনা মোটামুটি বেশিরভাগ ভার্সিটির জন্য একই। রাফিয়া, ওই স্যারের নাম কি যে স্যার পড়াইছে একটু আগে? আহ, আমি খেয়াল করিনি, সরি। হ্যাঁ বেটা, ঠিক আছে। স্যার আপনি এই স্যার আপনি শেষ করেন, পরে ওই স্যাররা আবার একটু ডাইকেন শেষে, ঠিক আছে? একটু যদি চেহারা দেখা যায় আর কি আপনার। আচ্ছা, ঠিক আছে। তারপরে হচ্ছে তামিম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। মানে আমি বিভিন্ন এই যে আন্তর্জাতিক সংস্থা সমূহ, সামরিক জোট, তারপরে অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলা যেমন G70, তারপরে দিবসগুলো, এগুলা ভাই কোনোভাবে মনে রাখতে পারি না, মানে পড়ি আবার ভুলা যায়। আরে ভাই, সেম সমস্যা তো আমারও। কি করা যায় তামিম, বলো তো? দুজন মানে মিলে ভাইয়া, একটা উপায় বাই করে ফেলি আজকে। তারপরে বিভিন্ন দেশের, মানে দক্ষিণ পূর্ব এশিয়া, তারপরে দক্ষিণ এশিয়া, এগুলোর মধ্যে যে দেশগুলো আছে দেখা যায় কয়েকটা মনে থাকে আবার ভুলা যায়। ঠিক বলছো। গুড গুড গুড। তাইলে করণীয় কি যখন ভাইয়া? এইটা পড়ানো হবে তোমাদের তখন বুঝতে পারবা যে কি করতে হবে। তোমার মিয়া পড়া শুরু হইতে পারে নাই, তুমি ভুলবা না তো কি? তোমার তখন পারারই কথা না। তো তুমি এখন ভুলার প্রশ্ন আসতেছে করতে এখন? হ্যাঁ, আর ওই যে যেগুলো অ্যানালাইসিস করে উৎস বের হইতাছে, এগুলো টুকিটাকি দেখি আর কি। না মিয়া, তুমি কথা বললে এটা মানচিত্র পড়াবো না আমরা, বুঝে যাবো তখন, সমস্যা নেই। ও আচ্ছা ভাইয়া। ঠিক আছে, ঠিক আছে। তারপরে কি আছো? এই তাহসিন আলম। আমরা আর প্রশ্ন নিব কিনা ভাবতেছি, এ তো ছেলেবেলার তো হাত তো কমতেছে না রে ভাই। একের পর এক হাত কেটে ফেলতেছি, তারপরে হাত কমে না, বুঝলাম না। এ তো অত্যাচারীর কালো হাত হয়ে যাচ্ছে এরা। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওদের স্যার। হাত তো ভেঙে এবং গুড়িয়ে দেওয়া ছাড়া কোনো উপায় নাই। বলো তাহসিন। জি স্যার, একটা প্রশ্ন ছিল যে নর্ডিক অঞ্চলের দেশ কোনটা? নর্ডিক তো স্যার একটা অঞ্চল, পৃথিবীর যে উত্তর সাইডে যে অঞ্চলটাকে নর্ডিক অঞ্চল বলে। কিন্তু স্যার হুম স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, যেটা 5টা দেশের সমন্বয়, ঠিক আছে? হুম তাহলে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রির মধ্যে যে 5টা দেশ আছে, ওই 5টার বাইরে কি নর্ডিক অঞ্চল নাই? মানে নর্ডিক অঞ্চলের দেশ নাই? না, নাই। মানে যেটাই স্ক্যান্ডিনেভিয়ান সেটাই নর্ডিক, মোটামুটি এমন? স্ক্যান্ডিনেভীয় দেশ বেসিক্যালি 4টা, তবে নর্ডিক মূলত 5টা আর কি। ঠিক আছে, তবে ওই তোমরা ওইটাই পড়ো, তোমাদের এটা এত ডিটেল জানতে হবে না। তোমরা ওইটুকুই পড়ো, যেটুকু মানে তোমরা পড়ছো আর কি, ওইটুকুই তোমরা পড়ো তাসিন। হ্যাঁ, যে নর্ডিক বা স্ক্যান্ডিনেভিয়ান দেশ হচ্ছে 5টা, এভাবে তোমরা পড়ো, সেটা তোমাদের জন্য বেটার হবে।
পরে যখন তোমরা ভূ রাজনীতি পড়তে যাবো বা জিও পলিটিক্স পড়তে যাওয়া, যদি যাওয়ার দরকার হয় তখন ওই বিগার আন্ডারস্ট্যান্ডিংটা তোমরা ক্লিয়ার করো আর কি। ঠিক আছে, সেটাই বেটার হবে তোমাদের জন্য। বলো এখন আর কোনো প্রশ্ন? জি না স্যার। তাসদিন, আমাকে যখন পড়াতে হয় তখন সবার উপযোগী করে পড়াতে হয়, এটাই হচ্ছে কথা। ঠিক আছে, ওকে। তারপরে হচ্ছে মাহিম হোসাইন। মাহিম হোসাইন বলো। ভাইয়া ভাই হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মাহিম। এই পরিচালক নজরুল ইসলাম উনি যদি মানে চাষাই না হন তাহলে চাষি কেন ওনার উপাধি দেওয়া হইলো? মানে আসলে এটা মিন করছে কি চাষিরা দ্বারা? এটা কে রে ভাই এটা? হ্যাঁ, মাহিম প্রশ্নটা করলা? হ্যাঁ জি ভাইয়া। তোমার বাড়ি কই? ময়মনসিংহ। মিয়া কি বলবো আর, যাই হোক, ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। তারপরে হচ্ছে কে আছো? নুহা। এটা লাস্ট প্রশ্ন, এরপরে অন্যদের প্রশ্ন আমরা পরে নেবো আরো। ঠিক আছে, নুহা। স্যার আমাদের মৌলিক জিকে যে সাবজেক্টস গুলো আছে ওগুলো কি ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার সবগুলো সমানভাবে পড়তে হবে, আর শর্ট সিলেবাস নাকি ওরে ফুল ভাই, সিলেবাস? মৌলিক জিকে তোমাদের যখন পড়াবে তখন তো তোমরা দেখবাই যে কতদূর পড়াচ্ছে, দেখবে না? জি স্যার। তোমরা কি আগে আগে সব পড়ে ফেলবা নুহা? জি না। তোমরা এমন কেন কত ভাই? কি পড়তে হবে এই প্রশ্ন না করে যদি যা পড়ানো হয় সেটা তোমরা পড়ো নুহা, তাহলে যেটা হবে সেটা হচ্ছে তোমরা অনেক আগায় যাবা। একদিন দেখবা তোমরা অনেক পথ আগাইছো। আর কি পড়তে হবে এটাই যদি ডেলি ডেলি শোনো, আমরা যদি তোমাদের সব একবারে বলেই দিই যে এই সব পড়তে হবে, তাহলে তো তোমরা মাথা চাইপা ধরে বইসাই থাকবা খালি যে ভাই এগুলো সব পড়তে হবে কেমনে কি। যাই হোক, তো ঠিক আছে, ধন্যবাদ তোমাদেরকে, তোমরা অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে প্রশ্ন করেছো। ঠিক আছে, আমরা এখন আমাদের পরের ডি ইউনিটের ব্যাখ্যার দিকে চলে যাই। প্রশ্ন করা শেষ হয়ে গেলে কাইন্ডলি তোমরা একটু সবাই হাত নামায় রাখবে, যাতে করে পরবর্তী প্রশ্ন যারা করবে ওকে, তারা সুযোগ পায়। তো আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের প্রশ্ন বিশ্লেষণ শুরু করছি। প্রথম প্রশ্ন হচ্ছে সেভেন সিস্টার্স কি? বর্তমান জামানায় এই সেভেন সিস্টার্স বাংলাদেশে বসবাস করে কিন্তু জানে না, এরকম জেন জি খুঁজে পাওয়া একটা ইম্পসিবল ব্যাপার। এইটা মূলত বিভিন্ন রকম ভৌগোলিক বিষয়াবলী থেকে আসা প্রশ্ন। হ্যাঁ, সেভেন সিস্টার্স এটা বিভিন্ন ভৌগোলিক বিষয়াবলী বা ভৌগোলিক অবস্থান থেকে আসা প্রশ্ন। কাজেই এটা নিয়ে আমাদের কিন্তু একদম মানে তোমাদেরকে যদি আমাদের ইয়ে দেখানো হয়, আমাদের মানে আমাদের যে কোর্স আউটলাইন আছে সেখানে তোমরা দেখেছো যে এই বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বা হচ্ছে পৃথিবীর ভৌগোলিক বিষয়গুলি নিয়ে সেখানে কিন্তু 8টার কাছাকাছি ক্লাস আছে, সর্বমোট 8টার মতো ক্লাস শুধুমাত্র এই ভূগোল বা ভূগোল রিলেটেড বিষয় নিয়ে আছে। এছাড়াও প্রয়োজন বোধে আমরা আরো ক্লাস নিয়ে থাকি বা নেব। তো এই সেভেন সিস্টার্স যেটা, এটা হচ্ছে ভারতের মূলত 7টা অঙ্গরাজ্য, যেটা ভারতের উত্তর পূর্ব অংশের, এবং এটা চিকেন নেক করিডোর দিয়ে মানে খুব সরু একটা করিডোর দিয়ে ভারতের সাথে সম্পৃক্ত। এ কারণে ভারত এদের উপর মানে এদের সাথে ভারতের যোগাযোগ ব্যবস্থা খুব ভালো না, এবং ভারত এদেরকে প্রয়োজনীয় সার্ভিস প্রোভাইড করতে পারে না। যার কারণে এই সেভেন সিস্টার্স ভারতের সাথে তাদের মানে মূল ভূখণ্ডের সাথে তাদের যে একটা দূরত্ব, সেটা মানসিক, সেটা সাংস্কৃতিক, সেটা সামাজিক, এই দূরত্বটার কারণে তারা চায় আলাদা হয়ে যেতে। হ্যাঁ, তো এই সেভেন সিস্টার্স ভারত থেকে আলাদা হতে চায়, ভারতের এই 7টা অঙ্গরাজ্য। এরপর আমরা দেখি পরের যে প্রশ্নটা আছে, আমরা একটু দেখি যে সম্প্রতি কোন দেশ গোল্ডেন ভিসা কর্মসূচি বাতিল হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে সাম্প্রতিক একটা প্রশ্ন, এটা একটা সাম্প্রতিক প্রশ্ন, কোন দেশে গোল্ডেন ভিসা কর্মসূচি বাতিল হয়েছে। আমরা জানি গোল্ডেন ভিসা মানে হচ্ছে প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্টের মাধ্যমে যে ভিসা নেওয়া হয় সেটা হচ্ছে গোল্ডেন ভিসা। সম্প্রতি গোল্ডেন ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া তাদের এই গোল্ডেন ভিসা মানে তুমি এখন অস্ট্রেলিয়ায় যত ইনভেস্টমেন্ট করো, অস্ট্রেলিয়া তোমাকে এখন ভিসা দিয়ে বা সেই দেশের মানে প্রচুর পরিমাণে ইনভেস্ট করার মাধ্যমে ভিসা পাওয়ার প্রসেস এখন আর নাই অস্ট্রেলিয়াতে। আচ্ছা, এরপর আমরা দেখি
এরপর আমরা দেখি বাংলাদেশে প্রথম রেডি ক্যাশ চালু করে কে? বাংলাদেশে প্রথম রেডি ক্যাশ চালু করেছে জনতা ব্যাংক। জনতা ব্যাংকের একটা বিশেষ কার্যক্রম হচ্ছে এই রেডি ক্যাশ। এটাও সাম্প্রতিক থেকে আসা প্রশ্ন, এটাও সাম্প্রতিক থেকে আসা একটা প্রশ্ন। জনতা ব্যাংক সর্বপ্রথম এই রেডি ক্যাশ চালু করেছে। আচ্ছা, চলে যাই পরের প্রশ্নে। কোনটি ডাটাবেস প্রোগ্রাম নয়? আইসিটি থেকে আসা প্রশ্ন হচ্ছে কোনটি ডাটাবেস প্রোগ্রাম নয়। আমরা জানি ডাটাবেস ওরাকল একটা ডাটাবেস প্রোগ্রাম, ফক্স প্রো ডাটাবেস প্রোগ্রাম, এমএস অ্যাক্সেস ডাটাবেস প্রোগ্রাম। পাওয়ার পয়েন্ট কোনো ডাটাবেস প্রোগ্রাম নয়, বরঞ্চ এটা একটা প্রেজেন্টেশন প্রোগ্রাম। পাওয়ার পয়েন্টের মাধ্যমে প্রেজেন্টেশন বানানো হয় এবং সেখান থেকে প্রেজেন্টেশন দেয়া হয় আর কি। তাহলে ডাটাবেস প্রোগ্রাম নয়, পাওয়ার পয়েন্ট। চ্যাট জিপিটি নির্মাতা প্রতিষ্ঠান, এটাও আইসিটি থেকে আসা প্রশ্ন এবং একই সাথে এটা একটা সাম্প্রতিক প্রশ্ন, তাহলে রিসেন্টও লিখে দিই সাথে। সাম্প্রতিক প্রশ্ন, চ্যাট জিপিটির নির্মাতা প্রতিষ্ঠান হচ্ছে কোনটা? চ্যাট জিপিটির নির্মাতা প্রতিষ্ঠান হচ্ছে ওপেন এআই। ওপেন এআই হচ্ছে চ্যাট জিপিটির নির্মাতা প্রতিষ্ঠানের সিইও হচ্ছেন স্যাম অল্টম্যান। স্যাম অল্টম্যান হচ্ছেন এটা সিইও। চ্যাট জিপিটি মূলত একটা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বেসড একটা সফটওয়্যার, যেটাতে তুমি যে প্রশ্নই করো সেটা উত্তর দিয়ে দেয়। অনেক ফানি ফানি উত্তর দেওয়ার কারণে অনেকে চ্যাট জিপিটি কে নানা রকম প্রশ্ন জিজ্ঞেস করে বিব্রত করে। দেখো, চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড উদ্যোগ, এইটা হচ্ছে কি আন্তর্জাতিক, এটাও কিন্তু মূলত একটা সাম্প্রতিক প্রশ্ন। তারপরও আমরা এটাকে আন্তর্জাতিক যাতায়াত বা যোগাযোগ মাধ্যম এখানে রাখবো, যাতায়াত যোগাযোগ। হুম, তাহলে ওয়ান বেল্ট ওয়ান রোড উদ্যোগের অপর নাম হচ্ছে সিল্ক রোড, হ্যাঁ, বা নিউ সিল্ক রোড আর কি। ঠিক আছে, সিল্ক রোড বা নিউ সিল্ক রোড। ঠিক আছে, এটা হচ্ছে এই উদ্যোগের অপর নাম। তাহলে এই উদ্যোগের অপর নাম হচ্ছে কি সিল্ক রোড মূলত। আচ্ছা, পরের প্রশ্নে চলে যায়। বাংলাদেশের কোন ই গভর্নমেন্ট সার্ভিস নাগরিকদের অনলাইনে বিভিন্ন সরকারি পরিষেবায় প্রবেশাধিকার দেয়? এই যে ই পাসপোর্ট, ই টিন, ই ভিসা, এইগুলা হচ্ছে সবগুলো কিন্তু ই গভর্নমেন্ট সার্ভিস। ঠিক আছে, তো এই উপরের সবগুলোই এই ই গভর্নমেন্ট সার্ভিসের অন্তর্ভুক্ত আর কি। তো বাংলাদেশের এই ই ভিসা, ই টিন, ই পাসপোর্ট এগুলো হচ্ছে অনলাইনে বিভিন্ন সরকারি মানে পরিষেবায় প্রবেশাধিকার দিয়েছে। তাহলে এটা হচ্ছে আইসিটি সংক্রান্ত, এটাও একটা সাম্প্রতিক প্রশ্ন। পরের প্রশ্নে চলে যাই। মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? আমরা মুক্তিযুদ্ধ এবং ইতিহাস এর মধ্যে আমরা অন্তর্ভুক্ত করতে পারি। মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর ছিল ৮ নাম্বার সেক্টরের অন্তর্ভুক্ত। মুজিবনগর, মেহেরপুর, কুষ্টিয়া এই পুরাটাই ছিল ৮ নাম্বার সেক্টরের অন্তর্ভুক্ত। হ্যাঁ, এই প্রশ্নটা কিন্তু বারবার ঘুরে ঘুরে আসে, খুব ভালো করে এই প্রশ্নটা সবাই একটু পড়বা। এরপর দেখি জাতিসংঘের মনাস্কো এই মিশনটি কোথায় কাজ করে? ডিআর কঙ্গোতে কাজ করেছে জাতিসংঘের মনাস্কো মিশনটা। এটা ইউএন থেকে আসা বা জাতিসংঘ থেকে আসা প্রশ্ন বা বিভিন্ন সংস্থা থেকে আসা প্রশ্ন। মনাস্কো মিশনটি কাজ করে ডিআর কঙ্গোতে। তারপর দেখি ওপেক এর বর্তমান সদস্য কতটি দেশ? বর্তমান যেহেতু বলেছে, রিসেন্ট একটা প্রশ্ন। ওপেক হচ্ছে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। তার মানে যারা হচ্ছে পেট্রোলিয়াম জাতীয় পণ্য বিক্রি করে তারা হচ্ছে ওপেক। ওপেক হচ্ছে মূলত পেট্রোলিয়াম জাতীয় পণ্যের কার্টেল। তার মানে পেট্রোলিয়াম জাতীয় পণ্যের একদম নিয়ন্ত্রক সংস্থা হচ্ছে এই ওপেক। ওপেকের বর্তমান সদস্য হচ্ছে 12টা, তবে এর মূল সদস্য ছিল 13টা। বিভিন্ন দেশ এতে যোগ দেয়, বের হয়, যোগ দেয়, বের হয়, এগুলা করে করে শেষ পর্যন্ত এসে দাঁড়াইছে 12টাতে। ওপেকের বর্তমান সদস্য দেশ হচ্ছে 12টা। পরের প্রশ্নে চলে যায়। রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা? আচ্ছা, রয়টার্স হচ্ছে যুক্তরাজ্যের সংবাদ সংস্থা। এই সেম প্রশ্ন বি ইউনিটে এসেছিল। রয়টার্স যুক্তরাজ্যের সংবাদ সংস্থা, বিভিন্ন সংবাদ সংস্থা থেকে আসা প্রশ্ন। আমরা বলতে পারি এটা হচ্ছে সংবাদ সংস্থা থেকে আসা প্রশ্ন। আচ্ছা, এরপর দেখি কোন আন্তর্জাতিক চুক্তি 2015 সালে স্বাক্ষরিত হয়েছিল যার লক্ষ্য ছিল বৈশ্বিক উষ্ণতা সীমাবদ্ধ করা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলা করা? প্যারিস জলবায়ু চুক্তি, প্যারিস জলবায়ু চুক্তি এটা 2015 সালে স্বাক্ষরিত হয়েছিল এবং এর মূল উদ্দেশ্য ছিল বৈশ্বিক উষ্ণতা সীমাবদ্ধ করা, জলবায়ু পরিবর্তন মোকাবেলা করা। প্রশ্ন এসেছে জলবায়ু থেকে, পরিবেশ ও জলবায়ু। ঠিক আছে, এই টপিক থেকে আসা প্রশ্ন, পরিবেশ ও জলবায়ু থেকে আসা প্রশ্ন। পরের প্রশ্ন দেখি। বাংলাদেশে বাঁশ নেই, আচ্ছা এটা উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে আসা প্রশ্ন। উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী এখান থেকে আসা প্রশ্ন। বাংলাদেশে বাঁশ নেই এমন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাম হচ্ছে মাউরি। মাউরিরা মূলত বসবাস করে কোথায়? নিউজিল্যান্ডে বাস করে। কোথায়? নিউজিল্যান্ডের আদি অধিবাসীদেরকে বলা হয় মাউরি। ঠিক আছে, এরপর পরের প্রশ্নে চলে যায়। G7 এর সদস্য 9 কোন দেশ?
G7 মানে এটা সংস্থা থেকে আসা প্রশ্ন। G7 হচ্ছে একটা আন্তর্জাতিক সংস্থা যেটার পূর্ণরূপ হচ্ছে গ্রুপ অফ 7। হ্যাঁ, অর্থনৈতিকভাবে খুব উন্নত দেশগুলো G7 বা গ্রুপ অফ 7 নামে পরিচিত। G7 এর সদস্য দেশ আগে ছিল এটা G8, তখন রাশিয়া এর সদস্য ছিল, বাট বর্তমানে রাশিয়া বের হয়ে যাওয়ার পরে এটা G7 হয়েছে। হ্যাঁ, তো আমরা জানি যে চীন এর সদস্য নয়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান এগুলা কিন্তু হচ্ছে মানে G7 এর সদস্য, কিন্তু চীন G7 এর সদস্য নয়। আর G7 এর একমাত্র এশীয় সদস্য হচ্ছে জাপান। জাপান হচ্ছে একমাত্র এশিয়ান কান্ট্রি যেটা G7 এর সদস্য। এরপর চলে যায় উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়াকে পৃথক করে এমন সীমারেখা কি? উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়াকে পৃথক করা সীমারেখার নাম কি? আমরা জানি 38 ডিগ্রি প্যারালাল লাইন বা 38 ডিগ্রি অক্ষরেখা যেটা, এটাই হচ্ছে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়াকে পৃথক করেছে। আমরা জানি যে এরকম একটা গঠন, এর উপরে হচ্ছে উত্তর কোরিয়া, নিচে হচ্ছে দক্ষিণ কোরিয়া। ঠিক আছে, তো এটা হচ্ছে উত্তর কোরিয়া, নিচে হচ্ছে দক্ষিণ কোরিয়া। তো এই মাঝ দিয়ে এটা হচ্ছে 38 ডিগ্রি অক্ষরেখা। ঠিক আছে, তো 38 ডিগ্রি অক্ষরেখা তো হচ্ছে 38 ডিগ্রি প্যারালাল লাইন আর কি, এটাই উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়াকে পৃথক করেছে। আর এটার মাঝে একটা গ্রাম আছে যেটার নাম হচ্ছে পানমুনজাম। এই পানমুনজাম হচ্ছে দুই কোরিয়ার মাঝের গ্রাম, যেটা শান্তি গ্রাম নামে পরিচিত, পানমুনজাম গ্রাম। ঠিক আছে, এটাকে শান্তি গ্রাম বলা হয়। তাহলে এই যে এটাও কিন্তু মূলত কোত্থেকে আসছে? মানচিত্র থেকে আসা প্রশ্ন, যেটাকে আমরা বিভিন্ন ভৌগোলিক গঠন বলছি বা ভৌগোলিক অবস্থান বলছি। এরপর আমরা দেখি যে সুদের হার নির্ধারণ করে, অর্থনীতি থেকে আসা প্রশ্ন। আমরা জানি সুদের হার নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক। সুদের হার নির্ধারণ করে বাংলাদেশে, সুদের হার নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংক। গাজায় গণহত্যার প্রতিবাদে, এটা হচ্ছে রিসেন্ট বা সাম্প্রতিক একটা প্রশ্ন। ওই সময়কার হিসাবে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করেছিল দক্ষিণ আফ্রিকা। তাহলে গাজায় গণহত্যার প্রতিবাদে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করেছিল দক্ষিণ আফ্রিকা। ঠিক আছে, দক্ষিণ আফ্রিকা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে বা আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতে মামলা করেছিল। পরের প্রশ্ন দেখি, কার্বন প্রভাব মুক্ত প্রথম দেশ। জলবায়ু থেকে আসা প্রশ্ন, জলবায়ু পরিবেশ এখান থেকে আসা প্রশ্ন। কার্বন প্রভাব মুক্ত প্রথম দেশ হচ্ছে এটা ভুটান। এটা কার্বন প্রভাব মুক্ত না, বরঞ্চ কার্বন নেগেটিভ বলে এটাকে। হ্যাঁ, সি নেগেটিভ। ঠিক আছে, কার্বন নেগেটিভ দেশ এটা হচ্ছে কি ভুটান। ভুটান পৃথিবীর প্রথম কার্বন নেতিবাচক দেশ। তারপর আমরা দেখি লুভর জাদুঘর। লুভর কিন্তু একটা বিখ্যাত জাদুঘর। প্রশ্ন এসেছে শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে, শিল্প সাহিত্য সংস্কৃতি এখান থেকে আসা প্রশ্ন। হ্যাঁ, এই লুভর জাদুঘর অবস্থিত হচ্ছে মূলত কোথায়? প্যারিসে। এই লুভর জাদুঘরে মোনালিসা আছে, মোনালিসা। মোনালিসা বিখ্যাত চিত্রকর্ম, তাই না? লিওনার্দো দা ভিঞ্চির একজন মহিলা যে সামনের দিকে তাকায় হাসতেছে, এই হাসিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে রহস্যময় হাসি। তারপরের প্রশ্ন হচ্ছে রাইডার কাপ, খেলাধুলা থেকে আসা প্রশ্ন। খেলাধুলা থেকে আসা প্রশ্ন, রাইডার কাপ কোন খেলা একটি মর্যাদাপূর্ণ ইভেন্ট? আমরা জানি রাইডার কাপ হচ্ছে গলফ খেলায় একটা মর্যাদাপূর্ণ ইভেন্ট হচ্ছে রাইডার কাপ। গলফে অত্যন্ত মর্যাদাপূর্ণ ইভেন্ট হচ্ছে রাইডার কাপ। এইটা খেলাধুলার ক্ষেত্রে খুবই মর্যাদাপূর্ণ একটা ইভেন্ট। গলফ কিন্তু খেলাধুলার ক্ষেত্রে সবচেয়ে দামি খেলাগুলোর একটা হচ্ছে গলফ। ঠিক আছে, সবচেয়ে দামি খেলাগুলোর একটা হচ্ছে গলফ। গলফের একটা ইভেন্ট হচ্ছে রাইডার কাপ। তো এই ছিল মোটামুটি তোমাদের প্রশ্ন বিশ্লেষণ। আমরা যদি একটু, আমি যদিও শুধুমাত্র আমরা 2023-24 দুই সেশনের মানে প্রশ্ন দুই ইউনিটের প্রশ্ন বিশ্লেষণ করেছি, তারপরও যদি আমরা একটু দেখি মোটা দাগে তাহলে বুঝতে পারবো যে মোটামুটি শিল্প সাহিত্য থেকে প্রশ্ন আসে, সাম্প্রতিক থেকে প্রশ্ন আসে, ইতিহাস থেকে প্রচুর প্রশ্ন আসে, জাতীয় বিষয়াবলী থেকে এবং এই জাতীয় বিষয়াবলীর সাথে সম্পর্কিত ইতিহাস যেটা সেগুলো থেকে প্রশ্ন আসে, গণমাধ্যম সংবাদ সংস্থা থেকে প্রশ্ন আসে। হ্যাঁ, একটা এসেছে। তারপরে হচ্ছে এই যে আন্তর্জাতিক বিবিধ পদক পুরস্কার থেকে, আন্তর্জাতিক বিবিধ বিভিন্ন বিষয় থেকে, সংবিধান থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে, খেলাধুলা থেকে প্রশ্ন আসে, জাতিসংঘ আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে প্রচুর প্রশ্ন আসে, ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতি এখান থেকে কিন্তু প্রত্যেক বছরই একটা প্রশ্ন আসে। নানা ভৌগোলিক বিষয়াবলী থেকে 2টা 3টা 4টা পর্যন্ত আমরা দেখেছি প্রশ্ন এসেছে বিভিন্ন সময়। দৈনন্দিন বিজ্ঞান থেকে প্রশ্ন আসে, ভূগোল মহাকাশ থেকে প্রশ্ন আসে, পরিবেশ থেকে প্রশ্ন আসে, 2টা 1টা এরকম করে। বিভিন্ন বিপ্লব, চুক্তি, যুদ্ধের নানা বিষয়াবলী থেকে প্রশ্ন আসে, পূর্ণরূপ থেকে প্রশ্ন আসে। তবে পূর্ণরূপ থেকে এক বছরই একটা প্রশ্ন এসেছে। এরপরে দেখি বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস এবং ইসলামের ইতিহাস, এখান থেকেও কিন্তু প্রশ্ন এসে থাকে। আগে ইসলামের ইতিহাস থেকে অনেক বেশি প্রশ্ন আসতো, এখন একটু কম আসে আর কি প্রশ্ন। এই হলো বিষয়। তো আমরা এই যে আমাদের যে বিশ্লেষণ দেখলাম, এ থেকে আশা করি যে একটা বিষয় আমাদের কাছে ক্লিয়ার হয়েছে
যে আসলে প্রশ্ন বিশ্লেষণ করলে আমরা কোন কোন বিষয়গুলো পরিষ্কার হতে পারি, আমরা বুঝতে পারি যে আসলে বিগত বছরগুলোতে কোন প্রশ্ন আসছে, কোন ধরনের প্রশ্ন আসতে পারে, এই ব্যাপারে কিন্তু আমাদের একটা বুঝ তৈরি হয়, নিজস্ব একটা বোধ তৈরি হয়। এইটা খুব গুরুত্বপূর্ণ, মানে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা। তো আমরা আশা করি যে এই বিষয়গুলো, আমরা যে টপিকগুলো বলে দিয়েছি এগুলো তোমরা লিস্ট করেছো, এবং সেইভাবে তোমরা তোমাদের টপিকগুলোকে বাছাই করবা যে সবগুলো বিশ্ববিদ্যালয়ে কমন থাকছে কোন টপিক, সেই টপিকগুলোর পড়া, খুব বেশি গুরুত্ব দিয়ে পড়া, 3 স্টার দিয়ে পড়া। এবং আমরা যখন টপিক ভিত্তিক ক্লাসে ঢুকে যাবো আর একটা সপ্তাহ পরেই, তখন তোমরা আরো ভালো মতো বিষয়গুলো আত্মস্থ করতে পারবা বা বুঝতে পারবা। বিশেষ করে আমরা যেভাবে ভূগোলের জন্য আলাদা ক্লাস রাখছি, অর্থনীতির জন্য আলাদা ক্লাস রাখছি, আইসিটি ডেডিকেটেড ক্লাস থাকছে তোমাদের জন্য, এই ব্যাপারগুলো আসলে অন্য কোথাও এইভাবে পাবা বলে আমার কাছে মনে হয় নাই। ইভেন তোমরা এই যে যারা চট্টগ্রামে পরীক্ষা দিবা, এখানে আইকিউ বা ম্যাথ যে আসে, সেখানেও আমি বলি ইভেন আইবি এর ম্যাথ পর্যন্ত ছেলে পেলে আমাদের এই ম্যাথ ক্লাস থেকে কমন পাইছে বা আইকিউ থেকে কমন পাইছে, এরকম ঘটনা ঘটছে। কাজেই একটু মনোযোগ দিয়ে ক্লাস করলে আমার মনে হয় যে তোমরা সবাই এ ব্যাপারে উপকৃত হবে। আচ্ছা, আমি দেখছি এখানে হাত তুলেছে অনেকে, আমি প্রশ্ন করার সুযোগ দেবো এখন এক এক করে। আলামিন, বলো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলো। এই রাইডার কাপ খেলার গুরুত্বপূর্ণ যে মর্যাদাটা, এখানে গলফ এটা বুঝি নাই, মানে গলফ খেলাটা আসলে কেমন? গলফ ভাইয়া, গলফ না, এটা গলফ। হ্যাঁ সরি হ্যাঁ, ভাই, গলফের বিষয় হচ্ছে, তুমি দেখছো গলফ, কখনো দেখো নাই? হয়তোবা দেখছি, তবে নামটা খুব অপরিচিত। আচ্ছা, অপরিচিত হলে তুমি জাস্ট একটা গুগলে সার্চ লিখো, গলফ লিখে, ওই যে লম্বা একটা ডান্ডা থাকে, ওটা দিয়ে একটা বল মাইরা অনেক দূরে উড়ায় একটা ছোট গর্তের মধ্যে ফেলতে হয়, এটাই বুঝতে পারছি, হচ্ছে গলফ। ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, নাবিল। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই সেভেন সিস্টার্স এর মধ্যে ওই এই যে বাংলাদেশের সাথে ভারতের যে সেভেন সিস্টার যে অঙ্গরাজ্যগুলোর বাংলাদেশের সাথে সংযুক্ত রয়েছে, হুম, এগুলার সাথে বাংলাদেশের কিরকম সংযুক্তটা এটা একটু বুঝি না। বুঝি নাই তোমার কথা। সেভেন সিস্টারের সাথে বাংলাদেশের যে সংযুক্তটা মানে কিরকম, বাংলাদেশের সাথে এটা সম্পর্ক বা এটার সাথে রিলেটেড কি বাংলাদেশের বাংলাদেশ? পাশের রাজ্যগুলো হচ্ছে সেভেন সিস্টার্স ভাইয়া। হ্যাঁ ভাই। বাংলাদেশের এই যে কুমিল্লার পাশে যে ত্রিপুরা আছে, হ্যাঁ, এটা হ্যাঁ সেভেন ত্রিপুরা, সিস্টার্স এর মধ্যে, অরুণাচল, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, নাগাল্যান্ড, এগুলো আসাম, সব সেভেন সিস্টার্স এর মধ্যে। হ্যাঁ, হ্যাঁ। তো এগুলো বাংলাদেশের সাথে মানে কিভাবে কি রয়েছে বুঝো নাই? হ্যাঁ ভাই, ওটার সাথে একটু বুঝি না, এটা একটু পরিষ্কার করলে হ্যাঁ, ভালো হতো। হ্যাঁ, ওটা একটু পরিষ্কার করে বললে ভালো হতো সেভেন মানে সিস্টারটা। কোনটা ভাইয়া, তোমার কথা তুমি একটু সেভেন পরিষ্কার সিস্টার করে বলো। টপিকটা ভাই, সেভেন সিস্টার হ্যাঁ, টপিকটা, সেভেন সিস্টার যে টপিক, হ্যাঁ, ওটা একটু আরেকটু স্পষ্ট করে এক্সপ্লেন করেন। আচ্ছা, ভারতের উত্তর পূর্ব অঞ্চলে যে 7টা রাজ্য, সেটাকে সেভেন সিস্টার্স বলে। এই সেভেন সিস্টার্স ভারতের থেকে, সেভেন সিস্টার্স আর ভারতের মধ্যে বাংলাদেশ নামে যে দেশটা এটা আছে, তুমি যে দেশে থাকো আর কি, এই দেশটা। হ্যাঁ, এখন ভারত থেকে এটা কার্যত বিচ্ছিন্ন, শুধু চিকেন নেক নামে একটা ছোট সরু করিডোর দিয়ে এটা সংযুক্ত, মানে এই সেভেন সিস্টার্স এর সাথে ভারতের মূল ভূখণ্ড। এই জন্য সেভেন সিস্টার্স এর থেকে যেহেতু ভারত দূরে, এই কারণে সেভেন সিস্টার্স এর সাথে যে বিষয়টা হয় যে তোমার ওই আহ, মানে এরা ইয়ে করতে পারে না, মানে তোমার কানেক্টিভিটির যে বিষয়টা, সেটা ভারতের চাইতে বাংলাদেশের সাথেই তো বেশি, কারণ সেভেন সিস্টার্স এর বেশিরভাগ রাজ্যই আহ, বাংলাদেশের সাথে সম্পর্কিত বা বাংলাদেশের সাথে কানেক্টেড আছে, থাকে। হ্যাঁ, এইটাই আমি বলেছি আর কিছু না। থ্যাংক ইউ ভাই। তো আগে কি বলি না, এরকম কি বললাম যার কারণে তুমি বুঝে আমারে থ্যাংক ইউ দিলে? কত নাবিল, আগে কিন্তু আমি ঠিক এটাই বলেছিলাম, বুঝতে পেরেছো? জি এরপরে ভাই, থ্যাংক হচ্ছে ইউ। কে আছো, এরপরে আছো হচ্ছে আসিফ। আসিফ, বলো। হ্যাঁ ভাইয়া, এই যে ইয়া ইপ্যাক সম্পর্কিত যে একটা প্রশ্ন ছিল না, ইপ্যাকের পূর্ণরূপটা নাকি বলছিলেন? কোনটা ভাইয়া? ইপ্যাক এই যে ইপিসি, কি যে একটা ইয়া আছে। ওপে, ওপে। জি 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 ভাইয়া। হ্যাঁ, ওপেকের কি হয়েছে? মানে ওপেকের পূর্ণরূপটা যে বলছিলেন, মানে মিনিংটা আর কি।
হ্যাঁ, ওপেকের কি বোঝো নাই তুমি? আমি সেটা বুঝতে পারি না ভাই। মানে ভাইয়া ওপেকের যে পূর্ণরূপটা মানে ওতে কি পিতে কি ওইটা যে বলছিলেন। অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, তাই বলছি ভাই। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, সাইফ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। না, আজকে ক্লাসে কোনো ডাউট নাই, তবে আপনার ক্লাস অনেক ভালো লাগে, আমি আপনার এলাকার ছেলে। তুমি কোন এলাকার ছেলে? চৌগাছার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সাইফ। তো বলো এখন কি, কোনো প্রশ্ন নাই? ভাল লাগে এটা বলার জন্য? না, ভালো লাগে আপনার ক্লাস, 2 বছর ধরে আপনার জিকে প্যানেসটা পড়তেছি, ভালো লাগে অনেক আচ্ছা আপনার। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক জি আছে, ভাইয়া, ধন্যবাদ। থ্যাংক ইউ। হ্যাঁ, ওয়েলকাম। যাও চলে যাও, ক্লাস নিচ্ছি। হ্যাঁ, তারপরে হচ্ছে কি মারুফ বিন হাসান, বলো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। যে ভাই এই যে উইগরটা বলছেন এটা তো চীনের, চীনের মুসলিম অধিবাসী। গুগলে তো দেখছি এটা চীনের আসছে। ওখানে প্রশ্ন কি ছিল? উইগুর কোন মুসলিম অধিবাসী, এরকম একটা ছিল। আচ্ছা, 1 মিনিট দাঁড়াও, আমি বের করছি।